ঘুমিয়ে যাওয়ার এক পর্যায়ে আমি দেখি উনি আমার একদম খুবই বাজেভাবে কাছে আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখছে। ওই যে বেড থাকে না, হোটেল রুমে তো ছোট, ছোট বেড থাকে, ওই বেডের মধ্যে হচ্ছে গিয়া রশি দিয়ে বেঁধে রাখছে। এই বিয়ে হলে এরকমটা হয়। কিন্তু কিরকম যে হয় এটা বলতেছে না। বিয়ে হলে এরকমটা হয়। বাড়িতে গিয়েছি, সাথে, সাথে আমি বলতেছি আমি ওনার সংসার করব না। আমি ওনার কাছে যাব না, আমি থাকবো না। সবাই বলতেছে যে কেন থাকবো না? থাকতে হবে। আমি কেন যে থাকবো না ওইটা আর বলতে পারতেছিলাম না। রাতে হচ্ছে গিয়া নরসিংদী শহরে তো আবাসিক হোটেলগুলি যে পাওয়া যায় সেখানে আমাকে পাঠানো হয়। জীবন্ত মানুষকে জবাই করলে যেরকম অনুভূতি হয় আমার ঠিক তেমনই হচ্ছিল। আজ আমি আর কাঁদতে চাই না, আজ আমি বলতে চাই হচ্ছে যদি কেউ কনসেপ্ট করে ফেলে তাহলে 5 বছর বাধ্যতামূলক ওখানে ওদেরকে থাকতে হবে। এই এই লাইনে গিয়ে কনসেপ্ট করলো 5 বছর থাকতে হবে? হ্যাঁ, থাকতে হবে। এই বেবিটা ওই দেশের সরকারের হয়ে যাবে। ওই বেবিটাকে রেখে 5 বছর পরে মাকে ফেরত আসতে হবে, এটা যেই দেশি মাই হোক না কেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই প্রার্থনা। আমন্ত্রণ জানাচ্ছি লাইফে, LIFE, দ্যাট ইজ লাইফ। আর এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। এছাড়া আমাদের যে মেল অ্যাড্রেসটি রয়েছে sharemystory24@gmail.com, সেখানেও আপনি মেইল করতে পারেন। আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে জানা, এটা কি অরিজিনাল নাম? জি। আপনার বয়স? 31। 31। জন্ম জেলা? গাজীপুর। গাজীপুর। জি, শুরু করেন আপনি। আমি শুরু করতে চাচ্ছি হচ্ছে 2004 থেকে। ওই সময় বয়স কত আপনার? 9। 9 বছর। জি। হ্যাঁ, আগের মেমোরি হয়তো আমার আছে কিন্তু সেইভাবে আসলে নাই। এটা ধরতে চাই না, আচ্ছা, নেই। আচ্ছা। 2004-এ আমি মোটামুটি মাশাআল্লাহ সবকিছু বুঝি। সবকিছু বুঝি। তো যখন আমি বুঝতে শিখছি তখনই দেখতেছি যে আমার বাবা-মায়ের মধ্যে প্রতিদিন মারামারি। তাও আবার মনে করেন যে ছোট-মোটো না। আমার বাবা এই তো বড়, বড় দাদি আমার মাকে দৌড়াচ্ছে, আমার মাকে প্রচন্ড মারছে, একদম ক্ষত বিখ্যাত করে ফেলছে আমার মাকে। এরকমই চলতেছে একদম প্রতিদিন। যখন মার কাছে জানতে চাই মা কিছু বলতো না, শুধু কাঁদতো। বলতো আমার মতো যেন তোমাদের না হয়। মা শুধু কাঁদতো। তারপর 2005-এ আ আমার ভাই বিয়ে করল। গল্পটা মূলত এখান থেকেই শুরু। কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই বোন। ভাই আপনি একজন। আপনি বড়? না, আমি সবার ছোট। আপনি সবার ছোট। হ্যাঁ। ভাই একজন? ভাই একজন সবার বড়, আর তারপর 2 বোন, তারপর আমি সবার ছোট। 2005-এ হচ্ছে গিয়ে ভাইয়া বিয়ে করল। বাবা কি করতেন? বাবা কিছুই করতেন না। বাবা ওই তো আমার দাদুর অনেক জমি-জমা ছিল, ওগুলি বিক্রি করতেন। বিক্রি করে টাকা নিয়ে কোথায় যেন উধাও হয়ে যেতেন। ওই সময়কার মেমোরি হ্যাঁ, আপনার ওই এগুলো? সময়কার। ওকে, জি, ভাই বিয়ে আবার করলেন। যখন টাকা শেষ হ্যাঁ। হয়ে যেত তখন হচ্ছে গিয়ে বাবা আবার বাড়ি আসতো। আচ্ছা। আবার জমি বিক্রি করত, আবার তারপর আবার চলে উধাও যেত। হয়ে যেত। হ্যাঁ, এটা যখন আমার মা প্রতিবাদ করত তখনই আমার মাকে মারামারি। এর মধ্যে তো আমাদের খাবার-দাবারের কষ্ট হচ্ছেই। তো 2005-এ আমার ভাই বিয়ে করল। আগে তো মনে করেন বাবা না থাকলেও ভাই কিছু একটা করে ছোটবেলা থেকেই চাল-ডাল নিয়ে আসতো। যখন ভাই বিয়ে করল তখন ভাই ভাবিকে নিয়ে শ্বশুরবাড়ি চলে গেল। এখন তো মনে করেন যে আমাদের ওই চাল-ডালটাও আর কেউ নেই। মা মানুষের বাড়িতে কাজ করতে শুরু করলো। গ্রামের বাড়ি তো, মানুষের বাড়িতে না, যেমন খেতে খামারে কাজ করত। এই ধান খেতে যে ঘাস হয় ওগুলি বাছাই করা। তারপরে হচ্ছে মানুষের ধানের সময় ধান নিয়ে দেওয়া, মানুষের কাপড় কেচে দেওয়া। মানে যখন যেটা পেত আরকি। ওগুলি করে, করে তখন তো আর টাকা দেওয়া হতো না বিনিময়ে। টাকা দেওয়া হতো চাল কিংবা ভাত, কিছু তরকারি, এগুলি দেওয়া হতো বিনিময়ে, কাজের বিনিময়ে। এভাবেই যাচ্ছিল। তখন 2006-এ আমার মামার বাড়িতে আমার মামার মানে আমার মামির বোন আসে। মামির বোন আসার পরে আমাকে দেখে, দেখার পরে বলে যে, "মেয়েটা এত কষ্টে, কষ্টে বড় হচ্ছে, মেয়েটা আমাকে দিয়ে দাও, আমার মেয়ের মতো করে মানুষ করব, পড়াশোনা করাবো।" মামির বোনও তো এক ধরনের মামিই বলা চলে, আ রাইট? আন্টি বলতাম আমরা। আন্টি, ওকে। আন্টি, হ্যাঁ। হুম। আন্টি এটা বলল। আন্টি যখন এটা বলল তখন আসলে ওই তো অভাব ছিল না, না খেয়ে না খেয়ে তো বড় হইছি। হুম। ভালো কোনো জামা-কাপড় গায়ে দিতে পারিনি। তো মা আমাকে বুঝালো। আমি খুব মায়ের পাগল ছিলাম, এখনো। হুম। তো মা আমাকে বলল, খুব কান্না করে, করে মাথায় হাত বুলিয়ে, "আমরা তো তোমাকে খাওয়াইতেও পারি না। ওখানে চলে যাও, ওখানে পড়াশোনা করাবে, ওখানে ভালো খাবার-দাবার দিবে, কাপড়-চাপড় দিবে।" ছোট ছিলাম, একটা লোভও তো ছিল না। তো চলে গেছি। ওই আন্টির বাসায় যখন চলে গেছি, তখন আন্টি প্রচুর কাজ করাইতো। একদম অনেক, একদম সকাল ৫টা থেকে, ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করাইতো। মানে আন্টি শুধু রান্না করতো, বাকি যত কাজ ছিল সব আমাকে করতে হতো।
আর স্কুলে ভর্তি করছিল না। হুম। তার আগেও কিন্তু আমি স্কুলে ভর্তি হইনি। তো এইভাবে যখন ৩ মাস চলে গেল, ৩ মাস পরে আমি আন্টিকে বললাম যে, "আন্টি" এমনিতে ভালোবাসতো, ওই আদরটা করতো যেন আমি কাজ করি। তখন তো বুঝতাম না হুম। যে আমাকে ভালোবাসতেছে, সুন্দর, সুন্দর কথা বলতেছে আমাকে দিয়ে কাজ করানোর জন্য। হুম। তো ৩ মাস পরে আমি আন্টিকে বললাম, ৩ মাস পরে কুরবানি ঈদ আসলো। তো আন্টি আমাকে একটা জামা বানায় দিল। তখন আমি আন্টিকে বললাম, "আন্টি আমাকে তো বলছেন স্কুলে ভর্তি করায় দিবেন, আমাকে স্কুলে ভর্তি করায় দেন।" হুম। তখন উনি বলল, "এই এখন না, এখন তো" তখন আসলে এগুলো বুঝতাম না যে স্কুলে ভর্তিটা করে কোন সময়। হুম। এটা বুঝতাম না। তখন বলল, "এখন তো না, স্কুলে ভর্তি নিবে হচ্ছে গিয়ে অতদিন পরে, ৬ মাস পরে, ৫ মাস পরে।" ওইটাই বিশ্বাস করলাম, থাকতে থাকলাম। ওদের অনেক কৃষি জমি ছিল, যেমন এই শাকসবজি করত। তো আন্টি ওই গাছের মধ্যে পানি দিতে পাঠায় আমাকে প্রায়। ওই বাড়ির যে আঙ্কেল, ও আঙ্কেলটার নজর তেমন একটা ভালো ছিল না, আমি ওটা আবার বুঝতাম না। উনি আমাকে মানে ব্যাড টাচগিলি করত, যেখানে টাচ করা উচিত না। তো একদিন আমাকে দুপুরবেলা আন্টি বলল, "তোমার আঙ্কেলকে পানি দিয়ে আসো, আর মুড়ি মেখে দিছে, মুড়ি দিয়ে আসো ক্ষেতের মধ্যে।" আমি নিয়ে গেলাম। আঙ্কেল আমাকে বলল, "এই আমার মাথায় তো ১টা ২টা চুল পেকে গেছে, ওগুলি তো চুলকায়, তুমি পাকা চুলটা এনে দাও। যতটা চুল আনবা ততটা চুলে তোমাকে ১০ টাকা করে দেওয়া হবে।" তো মূলত এইখান থেকেই শুরু, মানে জীবনের এই ব্যাড যে পার্ট। তখন হচ্ছে গিয়া আমি কি করলাম, ওনার মাথা থেকে প্রায় ৪-৫টা চুল আনলাম। উনি কি করলো, খুব বাজেভাবে বলল যে, "তুমি কি এটা চেনো?" এইভাবে বললে ওনার যে ছিল ওইটা উনি উল্টে ফেলে। আমি একদম লজ্জায়, মানে ভয়ে লজ্জায় আমি ওখান থেকে দৌড় দিই। বয়স কত তখন আপনার? এই ১০ হবে, ১০ এর কাছাকাছি বা ওর উপরে হতে পারে। বিষয়টা না আমি আন্টিকে বলতে পারলাম না। আ আমি ওখান থেকে আসার পিছনে আবার আঙ্কেল আসলো। আঙ্কেল আইসা আমাকে বলল, আন্টি তো মনে করেন যে পাশের বাড়ি, আন্টির বাবার বাড়ি, ওখানে চলে যেত। তখন আইসা উনি আমাকে বলল, "যদি তুমি এটা আন্টিকে বলো, আমারকে তোমার আন্টি খুব ভালো জানে। তোমাকেই খারাপ বলবে।" আর আন্টিকে বলতে পারলাম না। তখন তো আর ফোন ছিল না। কিছুদিন পর আমার বাবা গেল আমাকে দেখতে। বাবাকেও বলতে পারলাম না। প্রচন্ড কাঁদলাম যে, "বাবা আমি চলে যাব। আমি এখানে থাকব না।" আমার বাবাও ওখানে গিয়েছে ওই যে আঙ্কেল, ওনার কাছ থেকে টাকা আনতে। ওরা যে আমাকে ওখানে দিয়ে কাজ করাইতেছে, কাজের বিনিময়ে ওরা টাকাও দিচ্ছে। ওইটা আবার ওরা আমাকে বলে নাই। বাড়ি থেকেও আমাকে বলে নাই। এই ৩ মাস আমি আর বাড়িও যাই নাই। বাবা আমাকে বলল ওই আঙ্কেলের কাছ থেকে কিছু টাকা নিয়ে দিতে। আমি তো বাবাকে বিষয়টা আর বলতে পারতেছিলাম না। আমি শুধু বাবার সাথে কাঁদছিলাম যে, "বাবা আমি বাড়ি যাব, বাড়ি যাব।" এক পর্যায়ে বাবা আমাকে নিয়ে আসে। সেটা কোথায় আমি বলি আপনাকে, আমাদের কালীগঞ্জ থানার ভিতরেই পড়ে, ওখানে নাগরী একটা জায়গা আছে। ওই নাগরী মোটামুটি অনেকটা দূরে। ওখান থেকে বাবা আমাকে হেঁটে আমাদের বাড়িতে নিয়ে আসে। দূর থেকে যখন মা আমাকে দেখতে পেল, মা ওখান থেকে লাঠি হাতে নিয়ে আমাকে দৌড়াচ্ছে। কতদিন পর বাড়িতে গেছেন? ৩.৫ মাস, ৩.৫ মাস। আমি রোজার কিছুদিন আগে আসছি, কিন্তু কতদিন আগে সেটা বলতে পারব না। কুরবানের ১ সপ্তাহ পরে আমি বাড়িতে যাই। আচ্ছা, তো লাঠিতে দৌড়াচ্ছে। হ্যাঁ, মা আমাকে লাঠিতে দৌড়াচ্ছে। লাঠিতে দৌড়াচ্ছে এই কারণ, এখন আমি খাবো কি? ঘরে তো চালও নেই। মা তো আর ওই বিষয়টা জানে না। যখন মা আমাকে লাঠিতে দৌড়ালো, আমি চলে গেলাম মামার বাড়িতে। আর বাড়ি গেলাম না। মাকে বিষয়টা বলতেও পারলাম না। চলে গেলাম। ওখানে যাওয়ার পরে ভাবছি যে আসলে মামির কাছে বলবো। আবার ভাবলাম মামিরই তো বোনের জামাই। বিষয়টা কি মামি সে আমাকে বিশ্বাস করবে? আর বলতে পারলাম না। ভিতরে একটা কষ্ট রয়ে গেল। ওখান থেকে আবার ওই বাড়িতে পাঠানো হলো। ওই বাড়ি আবার একটা বড় ছেলে ছিল। কত হবে? ২০-২২ হবে তখন ওই ছেলেটার বয়স। ওই ছেলেটা আবার এরকম একদিন করল। ওই ছেলেটা কে হতো আপনার? ওই মানে আন্টির ছেলে, ভাই। ও আন্টির ছেলে হ্যাঁ, সম্পর্কে ভাই আন্টির হতো। ওকে। ছেলে সম্পর্কে ভাই, ভাই ডাকতাম। তো ভাইয়া আমাকে বলল, এই যে এরকম তুমি কি জানো মেয়েরা বড় হলে কি হয়? মেয়েদের বিয়ে হতে হয়, বাচ্চা হতে হয়। আ ওই পিরিয়ডের বিষয়টা বলছিল। আসলে তখনো পর্যন্ত এটা আমি বুঝি না। মেয়েরা বড় হলে তো এটা হয়। তুমি দেখছো, তুমি আয়নায় দেখিও তুমি বড় হয়ে গেছো। তুমি এখন কারো সাথে সম্পর্ক করবা, কারো সাথে মিশবা। এই বাজে কথাগুলি যখন বলছিল, তখন আমি পাশের বাড়ি আমার সমবয়সী একটা মেয়ে ছিল। ওর কাছে বলি। ওর কাছে বলার পরে ও আমাকে বলে, ওর মনে হয় একটু চঞ্চল ছিল যে আসলে এখানে ওরা ভালো না। তুমি যেভাবেই হোক চলে যাও, নয়তো তোমার ওরা কিন্তু ক্ষতি করে দিবে। তো আমি ওই কাছাকাছি আমার ফুপির বাড়ি ছিল ১০ থেকে ১৫ মিনিটের।
হেঁটে যেতে আরকি। তো আমি আমার ফুপির বাড়ি গিয়ে আমি ফুপির বাড়িকে বলি যে, "আমাকে ওরা অনেক কাজ করায়, আমি থাকবো না।" কান্নাকাটি করি। তখন আমার ফুপি কি করে? এখানে ২-৩ দিন রেখে আমাকে বাড়িতে নিয়ে যায়। আর আমার মাকে বলে, "মেয়ে যদি না খেয়েও থাকে, যদি মরেও যায় সে যেন বাড়িতেই থাকে।" মানে এটা ফুপির কাছে বলার কারণে ফুপি আপনার মাকে আমার বলে। মাকে বলল। বাবা তো নেই। বাবা এর মাঝখানে দিয়ে জমি বিক্রি করে আবার উধাও। তখন গেলাম, মা আমাকে বলল, "ঠিক আছে, এখন থেকে আমার সাথে কাজ করো।" আমার যে মেজো বোন, ইতিপূর্বে আমার বড় বোন এবং মেজো বোন ২ টাই বিয়ে হয়ে যায়। থাকি আমি আর মা। ভাইয়া তো বিয়ে নিয়ে বউ বাচ্চা ততদিনে ভাইয়ের ছেলে হয়। ওইটা নিয়ে শ্বশুর বাড়িতে। মা কি কাজ করব? মা বলল, "কি কাজ করবা? আমি যেই কাজ করি সেই কাজ করবা।" তো আমি আসলে করতে পারি না। ওই যে ধান ক্ষেতের ভিতর থিকা ঘাসগুলি বাছাই করা, তারপরে হচ্ছে এই মানুষের ধান নিয়ে ছাদের উপরে উঠা কিংবা এক বাড়ি থেকে আরেক বাড়ি নিয়ে যাওয়া, আনা, ধান সিদ্ধ করা আমি পারছিলাম না। তো মা আমাকে বলল, "এক কাজ করো, তুমি গার্মেন্টসে চলে যাও।" গার্মেন্টসে আসলাম। কিন্তু কোথাও আমাকে নিচ্ছিল না। না নেওয়ার কারণে আমি আবার চলে গেলাম। এর ভিতরে বলে রাখা ভালো, যখন বর্ষার সময়টা আসে, তখন ২ দিন ৩ দিন আমাদের না খেয়ে থাকতে হয়। মা-মেয়ের না খেয়ে থাকতে হয়। মেজো আপুও কষ্ট করেছে, কিন্তু উনার তো বিয়ে হয়ে গেছে। তখন কষ্ট করছি আমি আর মা। এর মধ্যে যদি মা কারো বাড়ি থেকে কাজ করে কিছু ভাত আনে, চাল এনে রান্না করে, আমার বাবা সেটা লবণ দিয়েই খেয়ে ফেলে। এখন আমি খেলাম না, মা খেলো, ওইটা দেখার আমার বাবার কোনো প্রয়োজন ছিল না। কি করতে ভদ্রলোক টাকা দিয়ে? আজও জানি না। উনি কখনো বলেনি। তো বাবা যখন খেয়ে ফেলতো, মা এটা নিয়ে প্রচন্ড ঝগড়া করতো আর তখনই মাকে মারতো। যে, "আপনি কাজ করবেন না, টাকা দিয়ে বাজার করবেন না।" মানে মা বলতো, "আপনি অন্য মেয়ের কাছে যান, তাকে খাওয়াবেন, তাকে।" মানে কয়েকবার এটা এই যে এই কয়েক বছরে এটা শুনছি যে আমার বাবা টঙ্গীতে বিয়ে করছে, একটা বাচ্চা আছে। হুম, গাজীপুরে বিয়ে করছে, ওই মহিলার ২ টা বাচ্চা সহকারে খাওয়াচ্ছে। মানে এগুলি শুনতেই আছি। হুম। এগুলি শুনতেই আছি। কিন্তু কোনটাই প্রমাণযোগ্য ছিল না। তো বর্ষার সময়টা ১ দিন ২ দিন না খেয়ে থাকতাম। ওই কচু সিদ্ধ, হুম, তারপর হচ্ছে শাপলা চেনেন কিনা জানি না। শাপলা, হ্যাঁ, শাপলা তো চিনবেন অবশ্যই। শাপলা সিদ্ধ করে কিংবা লবণ দিয়ে মেখে হুম। এগুলি খেয়েই দিন যেত। আমার একটা জেঠিমা ছিল প্রতিবেশী, সম্পর্কে আরকি, আপন না। তো উনি প্রায় সময়ই কিছু ভাত, বাসি ভাত বা পান্তা ভাত, বাসি তরকারি এগুলিই খেতাম। এগুলি খেয়ে, খেয়ে বড় হচ্ছিলাম। এর মধ্যে আমার মা কি করলো, আমার ফুপির সাথে যোগাযোগ করলো আমাকে বিয়ে দিয়ে দিবে। আমার ১২ শেষ হয়ে ১৩ তে পড়েছে বয়স। হুম। বিয়ে দিবে। কেন বিয়ে দিবে? এই যে খাওয়াইতে পারে না। এর মধ্যে আমাদের যে প্রতিবেশী ওরা বলতো কি যে গোবরে পদ্ম ফুল ফুটছে, এই পদ্মের কি যত্ন নিতে পারবো কিনা? এই মানুষটাই না সেটা নিয়ে যাবে। এই মানে ধরনের কথা বলতো। আপনার চেহারা দেখে এগুলো হ্যাঁ, বলতো। হ্যাঁ। তো ফ্যাক্ট হচ্ছে যে একটা গরিব ফ্যামিলিতে যেখানে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, সেই ফ্যামিলিতে এবং একটা পুরোপুরি অকওয়ার্ড কমিউনিটিতে একটা দেখতে সুন্দর মেয়ের জীবনের যে স্টার্টিংটা সেটা কেমন হইতে পারে একটু চিন্তা করে নিয়েন। তাহলে ওকে বোঝাটা সহজ হবে। জি। এই কথাগুলি যখন রাস্তা দিয়ে কোথাও যাই, তখন তো আসলে পর্দা-টর্দা করতাম না। একদম খোলা চলতাম। আ কোথাও গেলে বলতো, "এই যে চিটারের মেয়ে আসতেছে।" এগুলি বলতো কারা? ওই তো ১৪, ১৫ বা ২০ বছরের কিশোর যারা আছে, কিশোর বয়সের তরুণরা বলতো। "চিটারের মেয়ে যাইতেছে, বাটপারের মেয়ে যাইতেছে, আমাদেরকে চোখে দেখে না। আমাদের কাছে আসলো তো এই অভাব থাকে না।" এই কথার মিনিং কিন্তু বুঝতাম না যে এটা আসলে কি বলতেছে। আ শুনো না শোনার মতো করে চলে যেতাম। কিন্তু ভীষণ লজ্জা লাগতো। একটা সময় বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিলাম। আমাদের বাড়িটা এমন, আমাদের বাড়ির সামনেও কোনো বাড়ি নেই, বামেও নেই, ডানেও নেই, সব বাড়ি পিছনে। এমন একটা আলগা বাড়ি যেটাকে বলে, আলগা বাড়ি। ওই আমাদের ঘরটা ছিল একদম ভাঙা জরাজীর্ণ একটা ঘর ছিল টিনের। যখন খুবই ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যখন ঝড় তুফান হতো, মা বলত চোখের নিচে লুকায় থাকতে। তখন হচ্ছে গিয়ে মা বলল যে আমাকে বিয়ে দিয়ে দিবে। ফুপুর সাথে যোগাযোগ করল। এখন বিয়ে যে দিবে, জামাইকে যে একটা মুরগি এনে খাওয়াবে সেই সামর্থ্য কিন্তু নেই। যেটা একটা মাংস দেওয়া হয়। হুম, হ্যাঁ। যদি এটা কেউ বাড়িতে এনে দিয়ে যায়, তখন আর কি কুরবানিতেই খাওয়া হতো। আর গতকালকেও বলছিলাম আমরা ২ বোন যে আগে কেমন ছিল আমাদের সংসার। ওই মা হাঁস পালতো, রোজার ঈদের মধ্যে ওই হাঁস জবাই করে দিত। তা এটা নিয়ে আমার মায়ের সাথে খুব রাগারাগি হয় যে, "মা আমি কেন বিয়ে করব?" আসলে বিয়ে বিষয়টা বুঝতাম না তো। এটা বুঝতাম বিয়ে মানে আরেকজনের সাথে থাকতে হবে ওদের বাড়িতে গিয়ে। আমি কেন বিয়ে করব? আমি তো মাকে অনেক ভালোবাসি। আমি তো তোমারে ছেড়ে যাব না। আর মা প্রতি রাত কান্না করত। মা বলত কি মাথায় হাত বুলিয়ে, বুলিয়ে
যদি তোমার বিয়ে হয়ে যায় দেখবা ভালো খাওয়াবে, ভালো জামা কাপড় দিবে। ওই যে ওই গল্পটা যেটা আমাকে আন্টির বাড়িতে পাঠানোর সময় বলেছিল, ওই গল্পটা। ফুপু নিয়ে আসলো কি নসুন্দে থেকে এক ছেলে, কিভাবে পরিচয় তখন আমি জানি না, এটা আমি পরেই বলবো। ছেলেটা দেখতে খুব সুন্দর, চোখগুলি ছিল কি ওই যে নারিকেলের চোখ বলে সাদা চোখ, ওরকম ছিল। আমি আসলে এই চোখওয়ালা মানুষ কখনো দেখি নাই। ও ফুপু নিয়ে আসলো, যেদিন নিয়ে আসলো সেদিনই বিয়ে, আমি তো জানি না। নিয়ে আসলো, এখন বললো কয়টা মানুষ আসলো, 10-15 জন। ওদেরকে খাওয়ালো কি ভাত মাছ, ভাত মাছ। প্রতিবেশী ওরা প্রতিবেশী একজন মুরগি রান্না করে দিয়েছিল বিয়েতে। বিয়ে যে হচ্ছে আমি তো আর জানি না। মা আমাকে আগের রাতে বলছে এটা এটা ওরা ভালো খাওয়াবে, তোমাকে পড়াশোনা করাবে, ভালো পরিবেশে রাখবে, জামাই চাকরি করে, দেখতে অনেক সুন্দর। তখন আসলে এটা বুঝি নাই এত ভালো মানুষ আমাকে কেন বিয়ে করতে আসবে, যেখানে আমরা ভাতই খেতে পারি না, তরকারি দূরের কথা। তখন ওই কাজী আসলো, বলতেছে মেয়ের তো বয়স হয় নাই, মেয়ের তো বয়স হয় নাই, এই মেয়েকে কিভাবে বিয়ে দিব। হয়তো ঘুষ দিয়েছে, রাত 8টা বাজে আমাকে বিয়ে পড়ালো ওই লোকের সাথে। ততক্ষণে কিন্তু ওই লোককে আমি দেখি নাই, মানে দেখছি কিন্তু অনেক মানুষের ভিতরে কোনটা যে ছেলে ওইটা বুঝতে পারি নাই। উনি কিন্তু আমাকে ঠিকই দেখছে। কি দিয়ে আমাকে বিয়ে পড়ালো, একটা ওই 350 টাকা করে একটা কিন্তু কাপড় আছে, লম্বা কাপড়, শাড়ি কাপড় যেটাকে বলে, ওই একটা কাপড়, একজোড়া স্যান্ডেল ছিল, একটা লিপস্টিক ছিল, ওর আসার সময় এগুলি নিয়ে আসতে। একটা লিপস্টিক ছিল, একটা নেল পালিশ ছিল, আর বিয়ের একটা ওড়না ছিল লাল। এই কয়টা নিয়ে আসছে, এই কয়টা আমাকে পরাই দিল। মাগরিবের পর পর বিয়ে বলল একটা ঘরে বসতে। আমি কিন্তু খুশিতেই আছি, আমি কিন্তু বুঝতেছি না যে আসলে এর পরবর্তী সময়টা আমার কেমন হবে। কাজী আসলো, কাজী আমি তো সিনেমাতে দেখছি, কাজী বলতো 3বার বলো কবুল কবুল, এটাই শুনছি। তা আমার তো ওইটাই কবুল বলবো, বসে আছি। এখন কাজী এসে বলল যে মা এই বলো আলহামদুলিল্লাহ। তা আমি বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রথম বলছিলাম না, আহ, পরে পাশে থেকে মানুষ বললো যে বলো বলো, তখন আমি বললাম যে আলহামদুলিল্লাহ। বললো যে কাজীও বললো আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। কাজী এটা বললো বের হয়ে গেছে, আমাদের বাড়ির আশেপাশের মানুষগুলিও কমে গেছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু বজরাত্রী খায়নি ওই লোকেরা, খাবে, বিয়ে হয়ে গেছে খাবে। ওরা আসছে মেবি 4টা বাজে। তখন ওরা বিয়ের পরে খেতে বসলো, খাওয়া দাওয়া শেষ করে ওই আমাদের ওই গ্রামে না তখন কারেন্ট ছিল না, হারিকেন কারেন্ট ছিল না। তো রাত্রে 10টা বাজে আমাকে ওই ঘরে পাঠাইলো পানি দিয়ে, পানি কিছু পিঠা কিছু একটা হয়তো বা পাঠাইলো। আমি কিন্তু ওই লোককে তখনও ভালো করে দেখি নাই, অন্ধকার না, হারিকেন আর কতটাই দেখা যায়, মানুষ আছে। তো ওই রুমে আমাকে থাকতে দিল। আমার নানু ছিল পাশে, এক পাশে আমার নানু আর এক পাশে হচ্ছে ওই ভদ্রলোক। আম, নানুর পাশে আমি, ওই ভদ্রলোকটা ছিল এক সাইডে, প্রথম আমার নানু, তারপরে আমি, তারপরে ভদ্রলোক। এই ভদ্রলোককে দেখে আসলে আমি একটু ভয় পেয়ে যাই, ভয় পেয়ে যাই ওই চোখ দুটো দেখে। আসলে উনি যে এত সুন্দর আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওনার সৌন্দর্যটা কেন জানি আমার চোখে লাগছিল না, ওই চোখ দুটোই লাগছিল, আর আমি ভয় পাচ্ছিলাম। তো আমি সারা রাত উনি আমাকে টাচ করার চেষ্টা করছে, কিন্তু আমি সেটাকে দেইনি। চলে আসছি, উনিকে আমি ভালোভাবে সেই রাত দেখি নাই। পরের দিন সকালে আমি উঠলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে 10টার দিকে বা 9টার দিকে আমার মা বলল, ভাবি বলল যে ওনাকে পিঠা পানি চাটা দিয়ে আসতে। তো গিয়েছি, এখন তো মনে করেন দিনের আলোতে স্পষ্ট উনি সুন্দর। ওনার তখন, আগে তো আমি বয়সটা জানি না, তখন ওনাকে দেখে মনে হলো এই 20-21 হবে এরকম। সুন্দর, একদম চিকন মিকন লম্বা, কিন্তু ওই যে ওনার চোখ দুটো যে ওইটা, আর হচ্ছে ওনার চুলগুলি লাল, ওনার চুলগুলি লাল, আর যে চোখ দুটো ওই যে সাদা, এই দুটো দেখে আমি একদম ভয় পেয়ে গেলাম। রাতে তো একটু ভয় কম পেয়েছি, এখন একদম পুরোপুরি ভয়। তারপর আমি সাথে সাথে বের হয়ে গেলাম, আমি বললাম এই লোকের সাথে তো আমি যাব না। আর সবাই জিজ্ঞেস করলো কেন, আমি বললাম এই যে এই লোকের চোখ এরকম। তখন আমাকে ওই যে ভারতীয় সিনেমার দেখানো শুরু করলো, এই যে দেখো এই ওরা লেন্স লাগায়, আর এটা তো আল্লাহ দিয়েছে, মানে এইভাবে বললো আর কি। এটা তো এই চোখ সুন্দর, এই চোখ সুন্দর। আসলে এই চোখ আমি আগে দেখি এটাই, এই ফার্স্ট এই চোখ। চুল হয়তো দেখছি লাল, কিন্তু এত লাল চুল আর এরকম চোখ দুইটা মিলিয়ে আমি এরকম মানুষ দেখি নাই।
এখন আমি বলতেছি কোনোভাবেই হচ্ছে গিয়ে আমি এই লোকের সাথে যাব না। এই লোক বলতেছে ওই লোকের সাথে আমাকে ঘুরতে যেতে হবে, আমাদের এলাকাটা ঘুরে দেখাতে হবে। তো আমি বললাম যে আমি যাব না। আমি তো কান্না ওনার চোখ দেখে আর ওনার চুল দেখে আমি কোনোভাবেই এটা মানতে পারতেছিলাম না যে উনি আমার বর। ওনার একটা ফ্রেন্ড ছিল, উনি আমাকে বলল যে আপনার বাবা মা যে কি ভুল করেছে এটা আপনি এখন থেকে টের পাবেন, এইভাবেই বলতো। মানে আপনার হাজবেন্ডের ফ্রেন্ড এটা হুট করে সে কেন বলতে যাবে? ওনার সাথে কোনো শত্রুতা ছিল? না, এই তো আসতেছি এখন। জি। তো আমি বললাম যে আমি যাব না। মূলত ওনাকে আমার পছন্দই হয়নি, আমি কি যাব ওনাকে নিয়ে এলাকায় ঘুরতে। ওনাকে দেখে আমি ভয় পাচ্ছি। তখন বলল যে আপনি গিয়েই দেখেন কি বলে। তো আমি যাচ্ছিলাম না, সবাই বলতেছে যেতে, তারপর আমি বললাম যে না আমি যাব না। তখন উনি আমাকে দেখালো ওনার হাত। ওনার হাত ইতিপূর্বে মনে হয় কত হাজার বার কাটছে 2 হাত, তা আমি নিজেও জানি না। আমি কিন্তু এখনো পর্যন্ত কখনোই আমি রক্ত দেখতে পারি না। মানে হাজবেন্ডের হাত কাটা দেখলেন আপনি? হ্যাঁ, এইগুলোতে ব্লেড হ্যাঁ, দিয়ে হ্যাঁ, কাটা? একদম এখান থেকে মানে 2 হাত এই পর্যন্ত। একদম কুচি, কুচি করে মানে কয়েকবার মনে হয় কত হাজার কাটা, যা অবিশ্বাসযোগ্য। তো আমি বললাম যে আমি যাব না। তখন উনার ফ্রেন্ড গিয়ে উনার হাতটা আমাকে দেখালো। উনার হাত দেখায় আমাকে বলল যে দেখেন, এখন যদি আপনি না যান এখনই কিন্তু কাটবে, এবং উনার পকেট থেকে ওই লোকটা নিজেই কিন্তু একটা ব্লেড বের করে দেখালো। একদম নতুন প্যাকেট করা। তখন উনার বোন ছিল, বলতেছে যে চলো যাই অল্প একটু। তখন আমি ভাবতেছিলাম যে আমি বিষয়টা কি সবার কাছে বলবো, বললেই বা কি হবে, অনেকবার তো অনেক কিছু বলছি, কিছুই হয়নি। তো আবার চলে আসলাম। চলে আসার পরে এইভাবে 11টা বেজে গেল। এখন আমাকে বলতেছে শ্বশুরবাড়িতে যেতে হবে। পরের দিন কিন্তু, আগের দিন বিয়ে হলো। ওনারা আমাদের বাড়িতে ছিল সেই রাত। 10-15 জন সবাই ছিল। আমি যেতে চাচ্ছিলাম না। সবাই বলল, "আরে বোকা, ওরা নিবে, স্কুলে ভর্তি করে দিবে।" মাঝখানে কিন্তু আমি আবার ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। ওই আন্টির বাসা থেকে আসার পরে। আচ্ছা। তো ওরা আমাকে বলল ক্লাস 5 এ নিয়ে ভর্তি করে দিবে। মানুষ তো এখন তো বুঝি, আগে তো বুঝতাম না যে বিয়ের আগে দেখাশোনার একটা ব্যাপার থাকে। আমাদের বাড়িতে কিন্তু বাড়ি থেকে ওদের বাড়িতে কেউ যায়নি এটা দেখার জন্য। পাত্র কেমন, বাড়িঘর কেমন, আদৌ তো ওদের বাড়ি আছে কিনা, এরকম কিছুই কিন্তু কেউ যায়নি দেখতে। ওই যে আমার ফুপি বলল, আমার ফুপিও যে চিনে না ততক্ষণ পর্যন্ত আমি জানি না। আমার ফুপি এক লোক ভিক্ষা করতে আসছে, বলল যে আমার ভাইয়ের একটা ছেলে আছে, মেয়ে আছে কিনা। আমার ফুপিও কি করলো, মাকে বলল, মা একদম আমাকে বিয়ে দিল। ওদের বাড়িতে যাই, নরসিংদী পর্যন্ত আমি আগে গিয়েছি। আগে জানতাম না যে আমি কোথায় বিয়ে হয়েছে, ওরা বলছে নরসিংদী বিয়ে হয়েছে। আসলে একটা জেলা কত বড় হয় এটাও আমার ধারণা ছিল না। আমি মনে করছি নরসিংদী মানে হয়তো বা আমি যে জায়গায় গিয়েছি আগে ওইটাই নরসিংদী। আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম আগে, ওইটা মনে করে নরসিংদী বাস স্ট্যান্ড নামার পরে ওরা ওখান থেকে একটা সিএনজি নিল, আরো 2 ঘন্টার পথ। এটাকে বলা হয় গোপালপুর বা গোপালগঞ্জ কিছু একটা। ওখানে সিএমজি থেকে নেবে আবার লঞ্চ। এখন যখন লঞ্চে উঠছি আমি তো কান্না, আমার মনে হচ্ছে যে আমাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে। সাথে আমার নানু ছিল। ওখানে আমি কান্না। এখন লঞ্চের মানুষ সবাই বলতেছে এটা পাগল নাকি, কোত্থেকে আনছে, পুরা মা কেউ ঘুমাচ্ছে, কারো বাচ্চা ঘুমাচ্ছে, কেউ ওর মুরব্বীরা অসুস্থ আছে, এটা পাগল নাকি, এটা ইটাল দিয়ে পানিতে ফেলে দিতে। খুবই মজার বিষয় ছিল আমাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিতে। এরকম করতে করতে ওদের বাড়িতে যাই। এখন গিয়ে যখন লঞ্চ থেকে নামছি, গাড়িতে উঠবো না, গাড়ি তো আর নেই। এখন হচ্ছে ওর বাড়ির পিছন, ওর বাড়ির উঠান, ওর বাড়ির গলি, এই করতে করতে আরো 1 ঘন্টা 2 ঘন্টা বাড়িতে আর পৌঁছাইতে পারতেছি না। আমি জিজ্ঞেস করি, আমার নানু জিজ্ঞেস করে আর একটু, ওই বাড়ি ওই বাড়ি। যেতে যেতে বাজলো মাগরিবের পর, এশারের আগ মুহূর্তে ওই বাড়িতে গিয়েছি। যাওয়ার পর আমাকে কি করছে উঠানের মধ্যে কাদামাটি হচ্ছে গিয়া শক্ত করে ওর ভিতরে পয়সা লুকিয়ে রাখছে। এটা আমাকে খুঁজে বের করতে হবে, ওই গ্রামের নিয়ম। আচ্ছা। এটা যদি খুঁজে বের করতে পারি আমি চালাক, যদি বের না করতে পারি আমি বোকা। দিয়েছে, এটা তো আসলে আমি পারতেছিলাম না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে মুরব্বীরা বলতেছিল আচ্ছা আচ্ছা, পারে না যেহেতু, অনেক দূর থেকে আসতে, পরে ঘরে নাও। ঘরে নিয়েছে। এখন ঘর তো আর ঘর না, যে বাঁশের, আমাদের ওদিকে আঞ্চলিক ভাষায় বলা হয় এটাকে বাঁশের মুলি, এদিকে কি বলে আমি জানি না। ওটা দিয়ে হচ্ছে কি আপনার স্টোরিটা থেকে ছোট, ওটা দিয়ে 4-5টা, উপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, এই যে পাটকাঠি আছে না, পাটকাঠি দিয়ে আর একটা কাগজ দিয়ে, তারপর হচ্ছে এই মাটি দিয়ে লেপ দেওয়া হচ্ছে কি একটা ফ্লোর তৈরি করছে, উপরে ছাদ তৈরি করছে।
উপরে ছাদ আর চারপাশটা হচ্ছে ওই বাঁশের বেড়া। হুম। বাঁশের বেড়া। এটা নাকি ঘর। এই ছোট্ট ঘরে আবার একটা পার্টিশন করা। ছোট্ট ঘরে একটা পার্টিশন করা, ওটার মধ্যে একদম চিকন করে একটা চৌকি রাখা। ওইটাই হচ্ছে আমার ঘর। ওইটাই হচ্ছে আমার ঘর। তো ওখানে আমাকে নিয়ে গেল। তো আমি মনে করছি হয়তো কারো বাড়ি রান্নাঘরে বা গোয়াল ঘরে বসাইছে। ওখানে বসলাম। ওখানে বসার পরে ওরা আমাকে নিয়ে গেল, হাত মুখ ধুইতে বলল যে, ওই যে শাড়ি, বিয়ের শাড়ি, ওই শাড়িটা খুলতে হবে। আমাকে জামা দিল। ওই আমার ননদ ছিল, ওর পুরনো জামা আমাকে দিল। ওইটা খুলে ফ্রেশ হয়ে আসতে খাবার দিবে। আমিও তো ছোট মানুষ না, আমি তো ক্ষুধা না, সারা রাস্তা তো আর কিছু ওরা আমাকে খাওয়ায়নি। আমাদের বাড়ি থেকে যে খেয়ে আসলাম ওই পিঠা, সেই পিঠাই। ওখানে আগে হাত মুখ ধোয়ার জন্য ওরা আমাকে নিয়েছে। এখন দেখি টিউবওয়েল নাই, নদী থেকে পানি উঠায়া বালতি করে আমার ননদ নিয়ে আসছে আমি হাত মুখ ধোয়ার জন্য। এখন ধুইলাম। বলে রাখা ভালো, যেদিন রাতে আমার বিয়ে হয় সেদিন রাতেই আমার প্রথম পিরিয়ড হয়, সেদিন রাতেই। এখান থেকে আবার আমার ভাবি বলে দেয় যে পিরিয়ড হইলে আসলে কি করতে হবে। আমি তো আর আগে বুঝি না। ও আমার হাজবেন্ডের বোন আমার ননদকেও বলে দেয় ওর যে এরকম হয়েছে একটু কিছু ব্যবস্থা করার জন্য। ওরা আমাকে কি দেয়, কাপড়, পুরনো কাপড়, পুরনো কাপড় কেটে কেটে ওনারা আমাকে কতগুলি টুকরো দেয়, বলে এটা ব্যবহার করতে। এখন কিভাবে করব আমি তো সেটাও জানি না, ওইটা তো আর বলে না। ওরা মনে করছে হয়তো বা আমার আগে থেকেই জানা আছে, এটা প্রথমবার সেটা আর ওরা জানে না। তখন ওইটা থেকে আমরা হাত মুখ ধুই, আমি আমার নানু হাত মুখ ধুয়ে ওই ছোট্ট রুমে গিয়ে আর কি, রুমে জায়গা নেই, শুধু চকিটা। আমার নানু উপরে উঠে বসে আর আমি পাও ঝুলিয়ে বসি আর কি। বসার পরে ওরা আমাদেরকে খাবার দেয়। তবে খাবারের মেনুটা খুব ভালো ছিল, একদম মানে বড়লোকি খাবার যেটাকে বলে। দেশি কই মাছ ভুনা, দেশি মুরগির রোস্ট, তারপরে হচ্ছে গরুর মাংস, বড় বড় বেলে মাছের তরকারি, তারপরে পায়েস, পোলাও, মিনিকেট চাউলের ভাত। এই প্রথম মিনিকেট চাউলের ভাত খাই, মিনিকেট চাউলের ভাত। তো এটা দেখে মনে হয়েছে যে না, এই বাড়ি হইতেই পারে না এই মানুষের। অবশ্যই অবশ্যই এই বাড়ির মানুষের বড় বাড়ি, হয়তো আমাকে নিতে পারতেছে না, নিবে। আমার নানু তো মুরব্বী মানুষ, একদম খুশিতে নাচতেছে। মানে খাবার দেখে উনি শুধু আমাকে চিমটি দেয়, মানে ভাবতেছে যে এখানে আমার হাসি আসতেছে। আমার নানি আমাকে চিমটি দেয় আর বলে, তোর তো কপাল খুলে গেছে, তোর তো কপাল খুলে গেছে, তোর তো রাজকপাল। তো খাওয়ার দাওয়ার হলো। এখন ওই ঘরেই আমাকে ঘুমাতে দিল। ওখানে ঘুমাতে হবে। একটা কাঁথা বিছানো ছিল, 2টা বালিশ ছিল, আরেকটা কাঁথা গায়ে দেওয়ার ছিল। তো আমার ননদ যেটা, সরি ননাস ছিল না, ওই ননদকে আমার সাথে শুইতে দেয়। তো উনি কি করে, মাঝরাতে উঠে যায়, আমার হাজব্যান্ড আসে। উনি একটা পুরুষ মানুষ, আমার গায়ের মধ্যে হাত দিচ্ছে, আমি বুঝবো না? যতই ঘুমে থাক, আমি একটু ঘুম পাগল ছিলাম আজও। তখন আমি একদম লাফ দিয়ে উঠে বসছি। কে কে, একদম খুব জোরে, কে কে, গ্রামের মেয়ে ছিলাম তো, উচ্চস্বরেই কথা বলতাম। কে কে। উনি আমার মুখে চেপে ধরলো, বললো যে আস্তে আস্তে। তারপরও পাশের মানুষ শুনতে পেয়েছে, যেহেতু এরকম ছোট একটা ঘর, তার চেয়েও ছোট। ওরা বলতেছে, চুপ করো চুপ করো, বিয়ে হইছে, এরকমটা হয়, এরকমটা হয়। আমার শাশুড়ি বলতেছে ওই মা প্রেগনেন্ট থাকে নাকি, এটা আমার ধারণা ছিল, হয়তো মামি টামি হবে। ঘুমাচ্ছিলাম, আবার বললো যে সরি সরি, মানে আর করবো না, আর করবো না। তো আবার যখন ঘুমটা আসতেছিল তখন আবার একই কাজ করতো। এখন আমার কথা হচ্ছে, উনি কেন আমার গায়ে হাত দিবে? উনি কিন্তু যখনই আমি জেগে যাচ্ছি, রুম থেকে বের হয়ে যাচ্ছে, আবার যখন ঘুমাইতেছি, ওনার বোন উঠে যাচ্ছে, উনি আসতেছে। এরকম করতে করতে রাতটা চলে গেল। দিনে দেখি আমাকে আর কোথাও নেয় না। এখন ওরা আমাকে একটা কাপড় দিল গোসল করতে। আবার ওই যে নদী থেকে পানি এনে, আমার ননদে পানি এনে দিল। মানে বিয়ে হলে হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্কটা, এটা নিয়ে আপনার কোনো আইডিয়াই ছিল না? কেউ বলেই নাই, আমার কোনো জীবনে ধারণাই কোনোদিন ছিল শুনেনও নাই আপনি? না না, আমি কখনো এবং শুনিই নাই। পুরুষ মানুষ সম্পর্কে ওনার ছোটবেলায় যে আইডিয়াগুলো হয়েছে, সেগুলো তার আমি অনুষ্ঠানে অতটা ডিটেল আনতে পারি নাই। তাতে এক ধরনের আতঙ্কই ওনার মনের মধ্যে বিরাজ করছে যে মানুষের জীবন অনেক বেশি বৈচিত্র্যময়। গল্পতে আপনি কি নেবেন না সেটা একেবারেই আপনার বিষয়, কিন্তু এটা একটা কমপ্লিট স্টোরি। শেষ পর্যন্ত যদি না শোনেন তাহলে বুঝতে পারবেন না আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। জি, তারপর? তো আমি সকালবেলা ওনারে, আমি গোসল করবো না, আমি বলতেছি গোসল করবো কেন? তা আমার নানু মানুষের সামনে কিছু বলতেও পারতেছে না, আমার চিমটি দিচ্ছে শুধু, মানে আমি গোসল করতে। নানুটা বুঝাইতে পারতেছি না যে আমি গোসল করব কেন সকাল সকাল। তখন কিন্তু শীত ছিল, তো নানু আমাকে চিমটাচ্ছিল। এক পর্যায়ে নানু আমাকে কানে, মহিলা মানুষ আবার গ্রামের মানুষ যেমন হয়, ফিস ফিস করে বলতেছিল, এই রাতে কি তোদের কিছু হয় নাই? কি হবে? আমি জানতাম হওয়া মানে কি, বাবু হবে, আমার কি হবে?
উনি বলতেছে যে গোসলটা করে আসো। এখন বাচ্চা ছিলাম তো, এক ছেলে আবার ছোট ছেলে কতগুলি বড়ই নিয়ে আসছে, ওখান থেকে আমি একটা বড়ই মুখে দিছি। এখন তো ওই আমার হাজবেন্ডের যে মা, এখন বুঝতে পারতেছি এটা শাশুড়ি, উনি তো একদম পুরো বাড়ি চিল্লাইয়া উঠাইছে, হাই সকাল সকাল বাসি গায়ে ফল খায় নাকি, বা সকাল সকাল বাসি গায়ে ফল খায় নাকি, গোসল করছে না, 10টা বাজতেছে গোসল করছে না, এটাও শিখাই দিব নাকি। উনি এটা বলতেছে গোসল করছে না, কিন্তু গোসলটা কেন করবো ওইটা কিন্তু বলতেছে না। আমি কেন গোসল করলাম না এটা নিয়ে চিল্লাইতেছে। তো ওই পানি এনে দিল, উনি কী করলো, একটা কাপড় দিয়ে 4-5টাকে এইভাবে গ্রাউ করে দিল, আর আমাকে বললো এখানে কাপড় বদলাইতে। তো এখন আমি তো আশায় আছি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবে, এটা যে শ্বশুর বাড়ি বুঝতে পারতেছি না, কারণ এত ভালো খাবার খেয়েছি, এই বাড়ি তো হইতেই পারে না, ওদের থেকে তো আমাদের বাড়ি ভালো, তাহলে আমরা কেন ভালো খাইনি। আমার প্রশ্ন ছিল এটা। মোটামুটি ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি ভালো, আমরা তো ভালো খাইনি। তো দুপুর হলো, দুপুরের মধ্যে তো আরও ভালো খাবার, খাবার কত সুন্দর খাবার, ইলিশ মাছের, সরিষা ইলিশ, আবার সরিষা ইলিশ। এত ভালো খাবার পাচ্ছে কই তাহলে? পরে তো বলবো, এটা এত আমি বলতে পারবো না। ওর গল্প বলার স্টাইলটা খুবই সুন্দর। এটা যদি আমি এক্সপ্লেইন করি আপনাদেরকে, তাহলে হয়তো বুঝিয়ে যাবেন যে স্টোরি টেকিং নিতে হয় কীভাবে। গল্প বলাটা গড গিফটেড, সবাই এটা পারে না। ও জানে না ও কত সুন্দর গল্প বলে, বাট আমার জন্য কাজ করাটা ইজি হবে এডিট করার ক্ষেত্রে। জি বলেন। তো আমি তো জানি না ওরা কোত্থেকে এত ভালো খাবার খায়। সরিষা ইলিশ, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা, এগুলি তো কখনো চোখেই দেখি নাই। কত ভালো খাবার। এখন ওরা আমাকে একটু দূরে একটা বাড়ি দেখাইতেছে, টিনের ঘর হলো অনেক বড়, অনেক দূরে। আর এটা ততক্ষণে বুঝতে পারলাম এটা একটা চর, এটা একটা চর, এটা আসলে কোনো ঘনবসতি না। এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, ফাঁকা 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 ফাঁকা, আর সবার বাড়িগুলি মোটামুটি এরকমই, বিল্ডিং কিন্তু নাই। আশেপাশে যাই দেখছি হয়তোবা যারা বড় লোক তাদের টিনের ঘর, আর এই যে বাঁশের ঘরই সবার। আর ওরা রান্না করে হচ্ছে সবাই গরু আসলে গরুর যে গোবর হয় সেটা থেকে একটা লাকড়ি তৈরি হয়, সেটা দিয়ে। তো দুপুরবেলা, দুপুরে কিন্তু ছিল পোলাও ছিল, আবার নতুন রান্না কিন্তু। আর এর মধ্যে যে খাচ্ছে শুধু ওরা বা আমরা না, আশেপাশের অনেক মানুষ, এই বাড়ির মামা, ওই বাড়ির চাচা, ওই বাড়ির ফুপু, সব মিলিয়ে মনে করেন 20 জন, সবাই খাচ্ছি। এখন আমার নানু তো একবারে খুশিতে হাসতে হাসতে, মানে উনি তো শুকরিয়া আদায় করার শেষ নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নাতির এত বড় ঘরে বিয়ে হয়েছে, খাবার দেখেই কিন্তু। পরে আমার নানু জিজ্ঞেস করে যে আপনাদের বাড়ি নাই? এটাই তো আমাদের বাড়ি, আমরা তো বাড়িতে থাকি না, আমরা ভাড়া থাকি নরসিংদী শহরে, গ্রামে থাকি না, এই জন্য আসলে ঘর বাড়ি করি না, বউ আনছি, বাড়িতে আসতে হবে, সেই জন্য এই ঘরটা উঠানো। আমরা নরসিংদী থাকি, ওখানে হচ্ছে জামাই কাজ করে। জামাই যে কী কাজ করে ওটা কিন্তু জানি না। এটা হচ্ছে রাতে খাওয়া, ওইখানেও কিন্তু কারেন্ট নেই, এই হারিকেন। এই রাতে 10টা বাজে, আবার রাতও মাশাল্লাহ পিঠা বানালো, জিলাপি বানালো, আর অনেক কিছু। রাতেও খেলাম। রাতে যখন শুইতে গেছি তখনও কিন্তু কেউ বলেনি যে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়। আমি যে আগের রাতে চিল্লাচিল্লি করছি তারপরেও না। এখন ওনাকে যখন আমাকে দিয়েছে তখন আমি বললাম যে না, আমি ওনাকে সাথে ঘুমাবো না, সবার সামনেই। উনি আমার গায়ে হাত দেয়। আচ্ছা, আমার শ্বশুরও ছিল ওখানে। আমি যখন এটা বললাম আমার শ্বশুর হেসে দিছে, বলতেছে দেখো মেয়ের কথা কি। আমার শ্বশুর বললো যে তোমাকে আমি মেয়ের মতো করে আদর করব, আমি কিন্তু তুমি ডাকবো না। আমার মেয়েদেরকে তুই বলে ডাকি, আমি তোমাকেও তুই বলে ডাকবো, তুমি যেন আবার মন খারাপ করিও না। আমার শাশুড়িও একই কথা বললেন। তো ঠিক আছে, মেয়ের মতো দেখবে, মেয়ে তুই বলে ডাকুক। তারপরে হচ্ছে গিয়া আমার শ্বশুর হেসে দিল, হেসে দিয়ে বলতেছে শোনো মেয়ের কথা, শোনো মেয়ের কথা, বিয়ে হলে তো স্বামী স্ত্রী একসাথেই থাকে। আমার শ্বশুর কিন্তু এটা বললো। এখন আমার লজ্জা লাগতেছে, উনি একজন ছেলে মানুষই আরেকজন ছেলে মানুষকে শিখিয়ে দিতেছে আমার গায়ে হাত দিবে, কেন দিবে। তো ওই রুমে শুতে গেছি, উনি আসতে পরে আমি আবার চিল্লা লাগাইতেছি আমি ঘুমাবো না, আমি এই বাড়িতে থাকবো না, চলে যাব। এর মধ্যে মনে করেন একদম গ্রামের আঞ্চলিক ভাষায় আমার নানুরে বকা আমি, তুই হয়েছ সবচেয়ে খারাপ, তুই আমার আনলি কেন, তুই জানতি না। এখন আমার নানু আমার মাথায় হাত বুলাইতেছে, বুঝাইতেছে এই বিয়ে হলে এরকমটা হয়, কিন্তু কীরকম যে হয় এটা বলতেছে না। বিয়ে হলে এরকমটা হয়, এরকমটা হয়, মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, এটা হয়। তো আমি ঘুমিয়ে গেছি, ওনার বোন উঠে গেছে, উনি আসছে আবার সেই জড়াজড়ি, সেই নিজেকে বাঁচিয়ে নিছি। সকাল হলো, এখন তো জানি যে আমি দেখছি যে আমাদের আশেপাশে যাদের বিয়ে হয়েছে তখন পর্যন্ত সবাইকে বিয়ের একদিন পরে কিন্তু বাবার বাড়িতে নিয়ে আসতে, আর আমাকে আর নিতে আসে না। 2 দিন হলো না, পরের দিন সকালে আসবে কিনা ওইটাও জানি না, ফোনও নেই যে কথা বলবো। এরকম করতে করতে 10টা দিন চলে গেল।
10 দিনের দিন আমার বাবার বাড়ি থেকে আমার ভাই আসলো, 2 বোনের জামাই আসলো, একটা চাচাতো ভাই আসলো, একটা মামাতো ভাই আসলো। আসার পরে তো ওদের বিশাল আয়োজন। এখন উনি যে চাকরি করে, তো উনি তো চাকরিতে চলে যাবে না, এই 10 দিনে কিন্তু উনি এখানে। উনি বলতেছে চাকরিতে পরে গেল সমস্যা নেই, পরে যাবে। মানে ওনার মা বলছে ওনার সাথে কিন্তু আমার কোনো কথা হচ্ছে না, ওনার সাথে ওই প্রতি রাতে এটাই হচ্ছে। আর আমি নিজেকে যেইভাবে পারতেছি এর মধ্যে আমি ওনাকে কামড় দিচ্ছি, খামচি দিচ্ছি, মানে বিভিন্ন জায়গায় ওনার কেটে ফেলছি, যেমন ঘাড়ে, বুকে, হাতে, কপালেও, মানে যখন যেখানে পারছি সেখানে আমি খামচি দিছি, কামড় দিয়েছি। এরকম করে 10 দিন পরে আমার ভাইয়া গেল। অনেক বড় আয়োজন, খাসির মাংস, গরুর মাংস, দেশি মুরগির রোস্ট, মাছ, সব কিছু দেখে আসলে ওরা কি লোভেই পড়ে গিয়েছিল নাকি ওই খাওয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছিল আমি তা জানি না, আজও জানি না, কাউকে প্রশ্ন করি নাই। সবাই আমাকে বলল অনেক ভালো, আমাকে নিয়ে গেল, আমার হাজব্যান্ড সহকারে, আমার নানু সহকারে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়েছি, সাথে সাথে আমি বলতেছি আমি ওনার সংসার করবো না, আমি ওনার কাছে যাব না, আমি থাকবো না। সবাই বলতেছে যে কেন থাকবো না, থাকতে হবে। আমি কেন যে থাকবো না ওইটার বলতে পারতেছিলাম না, কিন্তু থাকবো না। ওরা বলতেছে যে ওনার একটা দোষ দেখাইতে, আসলে আমি না ওইটা পারতেছিলাম না বলতে, যে আমি কেন থাকবো না। তারপর হচ্ছে গিয়ে উনি সবাইকে বললো 10 দিন আমি কি করেছি, দেখালো ওনার হাত পা যতটুকু সম্ভব দেখালো আর বলল। তখন না আমার ভাবি আমার সাথে খুব খারাপ বিহেভ করলো। প্রথমে হচ্ছে ভাবি ভাইকে বলছে, আমার ভাবি খুব ভালো মানুষ, মানে ভাইয়ারটা আমার ভাবি বলছে আর কি, ভাইয়া তো আর বলতে পারে নাই। তো আমাকে কি করলো, ওই যে আমাদের বাড়িতে বললাম যে আমাদের বাড়িতে একটা ঘর যেমন ছিল, পাশের বাড়িতে আমার এক প্রতিবেশী আন্টির বাড়িতে আমাদেরকে পাঠাইলো ওখানে থাকতে, ওখানে থাকতে হবে। দেন ওখানে হচ্ছে গিয়া আমাকে বুঝিয়ে দেওয়া হয়, রাত ওই বাড়িতে পাঠানো হয়। কিন্তু আসলে আমি পারছিলাম না, মানে আমি কোনোভাবেই ওনার হাতটাকে সহ্য করতে পারতেছিলাম না। আবার সেই একই অবস্থা হয়, উনি ওনার মতো চেষ্টা করছে, আমি আমার মতো আমাকে বাঁচানোর চেষ্টা করছি। সারা রাত কোথায় ঘুম, সকালবেলা 5টার দিকে আমার ভাবিরা, ওই আন্টির ছেলের বউরা ভাবিরা আমাকে কাপড় চাপড় দিল, সাবান দিল, একদম খুব ভোরে। আমার কাছে মনে হচ্ছিল যে এই বিষয়টা খুব লজ্জার, খুব ভোরে গোসল করতে হবে। মনে হয় তখন আজান দিচ্ছিল মেবি, বলতেছে গোসল করে আসতে, মানে সকাল হওয়ার আগে। এই শীতের ভিতরে আমাকে গোসল করতে হয়েছে ওখান থেকে। আসলে কিছুই তো হয়নি, তাহলে আমি গোসলটা করবো কেন এই শীতের মধ্যে? তারপর আমি গোসল করছি, গোসল করে আসলাম। এখন আমি বলতেছি না আমি থাকবো না। সেই দিনে আমার ভাই আমাকে প্রচণ্ড মারলো, প্রচণ্ড। এই যে শলার ঝাড়ু আছে না, শলার ঝাড়ু ঝাড় দিতে দিতে কিন্তু ছোট হয়ে যায় আর এটা অনেক শক্ত হয়ে যায়। এই শলার ঝাড়ু দিয়ে আমার ভাই আমাকে খুব মারলো। কেন আমি যাব না, দোষটা কি? আসলে দোষটা দেখাতে পারতেছিলাম না। তারপর হচ্ছে গিয়ে আমাকে মেরে ধরে ওই দিনই আমাকে পাঠায়। পাঠানোর পরে ওই বাড়িতে আবার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এ লোক এরকমই করে। এখন আমার মেজো বোন আমাকে বললো নসুন দিয়ে আসতে ওনার বাড়িতে বেড়াইতে। মেবি এইভাবে ওইভাবে 3 মাস চলে যায়। 3 মাস চলে যায়। আমার বোন বললো ওদের বাড়িতে বেড়াইতে যাইতে। তো আমি মূলত ওদের উদ্দেশ্য হয়েছে আমাকে এরকম একটা জায়গায় ওরা আমাকে দিবে যেখানে আমার হাজব্যান্ড আমার কাছে আসতে পারে, যেখানে আশেপাশে কেউ থাকবে না, আমি চিল্লাচিল্লি করলেও কেউ শুনবে না, এরকম একটা জায়গায়। পরে আমি তো মনে করছি বোনের বাড়ি, বোন বলছে, বোন তো আর এটা করবে না। তো হচ্ছে গিয়ে আমি আসি, রাজি হই, আমি বোনের বাড়িতে আসি। বোনের বাড়িতে এসে সেদিন দুপুরে খাবার খাই। রাতে হচ্ছে গিয়া নরসিংদী শহরে তো আবাসিক হোটেলগুলি যে পাওয়া যায় সেইখানে আমাকে পাঠানো হয়। সেইখানে আমাকে পাঠানো হয় আমার হাজব্যান্ডের সাথে। আমার মনে হয় আমার বোনই ওই যে খাবার খাওয়াইছে কিছু একটা মিশাই দিছে, কিছু একটা মিশিয়ে দিয়েছে আমার বোন, মেজো বোন। আমি ওনার সাথে যাই, প্রচণ্ড ঘুম। ওই যে আমি বললাম যে আমি ঘুম পাগল, আমি ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার এক পর্যায়ে আমি দেখি উনি আমার একদম খুবই বাজেভাবে কাছে আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখছে। ওই যে বেড থাকে না হোটেল রুমে, তো ছোটো ছোটো বেড থাকে, ওই বেডের মধ্যে হচ্ছে গিয়া রশি দিয়ে বেঁধে রাখছে, রশি দিয়ে বেঁধে রাখছে। এখন তো মনে করেন যে আমি দেখি উনি একদম, আগে তো এরকম কখনো দেখি নাই। যেইভাবেই হোক উনি সেদিন সফল হয়েছে, উনি সেদিন সফল হয়েছে। আমার তো অবস্থা খুবই বাজে, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, কিন্তু ওনার কিন্তু মায়া লাগছে না। ওইভাবেই উনি কাছে আসতেছে, ওইভাবেই। সেই রাতেই আমি কিন্তু ওই বেঁধে রাখা অবস্থায় আছি, উনি কিন্তু আমাকে আর খুললো না। আমি তো যাক না, যেমন আমার কেমনটা মনে হয়েছিল যে একটা
জীবন্ত মানুষকে জবাই করলে যেরকম অনুভূতি হয় আমার ঠিক তেমনই হচ্ছিল, যেন শরীর থেকে আমার একটা মাংস বা একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে দিয়েছিল আর আমি সেটা দেখতে পাচ্ছিলাম। ওনার আর আমার প্রতি মায়া হলো না, উনি ওনার মতো করে উনি সাকসেস হলো। তারপরে হচ্ছে সকাল হলো, আমি তো আর হাঁটতে পারছিলাম না। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা কি ছিল? লাইক যেহেতু আপনি বয়সে কম ছিলেন, ইনফ্যাক্ট উনিও তো বয়সে অনেক কম, ওনার জায়গা থেকে খুব সুন্দর করে আপনাকে বোঝানো বিষয়টা, না 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 এরকম কোনো কিছু ছিল না? এরকম কিছুই ছিল না যে উনি বলবে যে না আমাদের বিয়ে মানে এটা, আমরা কাছাকাছি আসবো, আমাদের সংসার হবে, বেবি হবে, এমন কিছুই ছিল না। মানে ওনাকে তো দিনে আমি পেতামই না, ওই রাতেই। দিনে যে উনি কোথায় থাকে কি করে আমি তো পেতাম না। আমি তো আর ওরকম তো আসলে হাজব্যান্ড মানে বুঝতামও না যে ওনাকে প্রশ্ন করব যে তুমি কোথায় যাও, কেন যাও, আমাকে কেন সময় দাও না। তারপরে কি হলো? এখন হচ্ছে গিয়া আমরা বের হব, এখন তো আমি হাঁটতে পারছিলাম না, তো উনি আমাকে ধরে ধরে নামাচ্ছিল, আর আমাকে ডাক্তারও দেখায় নাই, আমাকে ওনার বাসায় নিয়ে গেল। এই যে এখান থেকেই কিন্তু আমার বেবিটা চলে আসলো। প্রথম দিনই আপনি? হ্যাঁ, এখান থেকেই বেবিটা চলে আসলো। মাঝখানে ওনার সাথে আমার আবার 2-1 দিন হয়তো গ্যাপ গেছে, তারপর থেকে একদম প্রতিদিন, মানে উনি এটা ছাড়া কিছু বুঝতোই না। ওনার মূলত আমরা এখন বুঝি যে উনি আসলে আমাকে বিয়েই করেছে করার জন্য। ওনার এটাই ছিল মেন পয়েন্ট, ইন্টিমেট হওয়া। না, কিন্তু এটা অন্যায়ের কিছু না, কিন্তু যদি বিষয়টা দ্বিপাক্ষিক জায়গা থেকে সম্মতিক্রমে হয়। একটা হচ্ছে যে সে তো স্বামী, তার হক আছে, কিন্তু সে আপনাকে যে পদ্ধতিতে নিচ্ছে সেটা তো অন্যায়। সেই জায়গাটা কখনো বুঝায়নি। শুধু এটা না, এটা তার বোঝানোর দায়িত্ব ছিল ডেফিনেটলি, কিন্তু তার আগে আপনার পরিবারেরও বোঝানোর দায়িত্ব ছিল। মানে আমাদের ধর্মীয়ভাবেও কিন্তু এই বিয়ে ব্যাপারটাকে এত সহজ করা হয় নাই, চাইলে আমার জোর করে বিয়ে দিয়ে দিলাম, বিষয়টা এরকম না। এবং আমি যতটুকু জানি যে একটা মেয়েকে বিয়ে করানোর আগে তার কাছ থেকে অনুমতি যেতে হয় যে তোমার এটা পছন্দ হয়েছে কিনা, এবং সে যদি বলে আমার পছন্দ হয়নি তাহলে তাকে বিয়ে দেওয়া যাবে না। আর মূল কথা হচ্ছে বিয়ে ব্যাপারটাই তো বুঝতো না, ও পছন্দ অপছন্দ জায়গা তো অনেক পড়ে। সো আপনি তাকে জেনে শুনে ইটস এ কাইন্ড অফ পুরা জীবন জুড়েই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে ফেলে দিবেন, যেটা আসলে সবচাইতে একটা পবিত্রতম ফিলিংস নিয়ে তাদের ক্যারি করার কথা। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কনজুগাল লাইফের, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা ছাড়া আসলে কনজুগাল লাইফ চিন্তাই করা যায় না। কিন্তু এটাই তার কাছে হয়ে যাচ্ছে সবচেয়ে ভয়ানকতম একটা বিষয়। এবং কেন হচ্ছে? অজ্ঞতার জন্য হচ্ছে। তো এই অজ্ঞতার জায়গাটা ক্লিয়ার করাটা উচিত ছিল দুটো ফ্যামিলিরই। তারপরে যদি মিউচুয়ালি রিসিভ করে তাহলে বিয়ের সাথে চিন্তা ভাবনা ছিল, তার আগ পর্যন্ত তো বিয়ের ব্যাপারটা চিন্তাই করিতে। এই বিষয়গুলো নিয়ে কথা বলাও এক ধরনের ট্যাবু, এটা এক ধরনের স্টিগমা। আপনি চাইলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবেন না, ওপেনলি কথা বলার কোনো সুযোগ নাই। ইভেন এই যে পিরিয়ড শব্দটা, এই পিরিয়ড শব্দটা নিয়েও আজ থেকে 5 বছর আগে 6 বছর আগে কথা বলা যেত না সোশ্যাল মিডিয়াতে, অথচ এটা একটা অবভিয়াস থিং মানুষের জীবনে। এটা নিয়ে এত বেশি রাফ অ্যান্ড টাফ, এত বেশি মানে হাইড অ্যান্ড সিকের কী আছে? এটা তো মানুষের জীবনে খুব নর্মাল একটা ঘটনা। এবং আপনি আমাদের মাদ্রাসা যে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও আপনি যদি দেখেন, এই বিষয়গুলো এত চমৎকারভাবে পড়ানো হয়, এত সুন্দর করে পড়ানো হয়। আমার মনে হয় না আমাদের যে মেইন স্ট্রিম, যে আমরা মেইন স্ট্রিম বলছি, বা আমাদের যে সাধারণ শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাতেও এত খোলামেলাভাবে এই জিনিসগুলো পড়ানো হয়। তো পড়ানোরও কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিগত জায়গাগুলোও অনেক বেশি কাইন্ড অফ ট্যাবুর কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, আমাদের সোসাইটিতে এই বিষয়গুলো ওপেন ডিসকাশন এখনও অনেক বড় একটা ব্যারিয়ার। তবে একটা বিষয় হচ্ছে যে এগুলো যেহেতু আমাদের জীবনের একটা অবভিয়াস পার্ট এবং খুবই সুন্দরতম পার্ট, যেভাবে প্র্যাকটিস করার মানে সেভাবে সুন্দর যে অবয়বটা দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য সেই জায়গাটা থেকে, সুতরাং এগুলোর ব্যাপারে প্রপার নলেজ থাকাটা খুবই জরুরি, প্রপার সময়ে প্রপার নলেজ থাকাটা খুবই জরুরি। যেটা আপনার কাছে খুব হাস্যকর ব্যাপার হতে পারে, যেটা আপনার কাছে খুবই নিন্দনীয় ব্যাপার হতে পারে, আলোচনা যোগ্য নয় এরকম একটা বিষয় হতে পারে, সেটা কারো কারো জীবনের জন্য জীবন নাশের বিষয় হতে পারে, শুধুমাত্র জ্ঞান না থাকার কারণে। ঠিক আছে, জি আপনি বলেন। তারপর কয়েকবার কাছে আসতে চাইতো, যেটা আমি একদম আসলে অসহ্যনীয় ছিল, আমি ওনাকে সহ্য করতে পারতাম না। প্রথম হচ্ছে ওনাকে আমার পছন্দই হতো না, আমি এখানে কিছু লুকাতে আসি নাই, ওনাকে আমার পছন্দ হতো না। দ্বিতীয়ত হচ্ছে ওনার যে শারীরিক নির্যাতন, এটা ওনাকে মানুষ বলে মনে হতো না। তখন আর আসলে মেনে নিলাম বিয়েটাকে, বিয়ে মানে হয়তো বা এটাই, বিয়ে মানে এটাই। এর মধ্যে হয় কি, আমার বাবার বাড়িতে যখন আসি, বান্ধবীরা জিজ্ঞেস করে তোমার জামাই তোমাকে কতটা আদর করে, উনি তোমাকে নিয়ে ঘুরতে যায় কিনা, বা ওনাই তোমাকে মজা টজা দেয় কিনা, খাওয়ার জন্য কিছু আনে কিনা, বাট এরকম কিছুই পাইনি। তো আমি বললাম যে হ্যাঁ সব হয়। এখন আসলে সংসারটাকে মেনেই নিতে চাচ্ছিলাম, যদিও ওনাকে মেনে নিচ্ছিলাম না সংসারটাকে। এর মধ্যে যে আসলে বেবি চলে আসে আমি কিন্তু এটা বুঝতে পারি না। মানুষের বেবি হওয়ার আগে কিন্তু অনেকগুলি সিমটম থাকে, যেটা আমার ছিল না।
যে বমি আসে, ঘুম, অনেক কিছু থাকে বা খেতে পারে না। আমার এরকম কিছুই ছিল না। আমি তো ঘুম পাগল সবসময় ছিলাম, ঘুমাচ্ছি। বাবার বাড়িতে যখন আসি আমি বলি যে আমি থাকবো না, আমি চলে যাব। তখন হয়তো আমার বেবিটা 1-2 মাসের গর্ভে, আমি তো বুঝতে পারি না। আমি বললাম যে আমি যাব না, যাব না। বলার পরে আমার বাড়ি থেকে প্রথম সুন্দর করে বোঝালো। আপনি খাওয়ার ব্যাপারটা বলেন না কিন্তু, এত দামি খাবার কোত্থেকে আসতো? এখনো তো আমি জানি না, বলবো আর পরে। ওকে, আর পরে জি, তারপর তখন হচ্ছে কি আমাকে বুঝালো। এখন আমি ওদেরকে বুঝালাম যে আমি পারবো না। এখন আমার ভাই আমাকে, আমি আমার ভাইকে প্রচন্ড ভয় পেতাম, ভয় দেখাই আসলে বড় করছে আমাদেরকে। আমার ভাই আমাকে হাতে ধরে বললো, এক হাতে লাঠি নিল, মায়ের কাঠ বলে আমাদের এদিকে, মানে মানুষকে পিটানোর জন্য একটা কাঠ আছে, একটা কাঠ আছে, এটা হচ্ছে গিয়ে বানানো হয় অর্ডার দিয়ে। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এটা অর্ডার দিয়ে। মানে কি মানুষকে রেগুলার পিটানো হয় আপনাদের এলাকায়? তাহলে না না, মানে চোর ডাকাত আসলে ও আচ্ছা আচ্ছা, মারবে আর কি এটা দিয়ে। তো একটা লাঠি বানানো হয়, এক হাতে ওই লাঠি খুবই শক্ত, মনে হয় সেগুন কাঠের হতে পারে। এক হাতে হচ্ছে লাঠি, আরেক হাতে আমার ভাই আমাকে হাতটা ধরছে। এখন বল ওর দোষ কি, যাবি না কেন? ওকে তোকে খাবার আপনি কি দেয় না? ভাবিকেও বলতে পারছেন না যে ভাবি এরকম একটা না, সমস্যা? না। ওই কমিউনিকেশনটা ছিল না? না না, আসলে এটা আমি বলতে পারছিলাম না। জি। আমার ভাবি জিজ্ঞেস করছে, বারবারই জিজ্ঞেস করছে কেন আমি যাব না, আসলে আমি বলতে পারছি মানে না। আপনার পরিবারে বলার মতো কাউকে কেউই কি ছিল না যে একটু না, ওই ক্লিয়ার সবাই তো হই? ভয়ই দেখাইছে। শুধু খালি ভয় দেখেন, সবাই সংসার কত করতে ইম্পর্টেন্ট হবে, একটা বিষয়। হ্যাঁ, জি। মান সম্মান চলে যাবে, গরিবের মেয়ে একবারই বিয়ে হয় না, আবার বিয়ে কিভাবে হবে, আর আসলেই বা মানুষ কি বলবে, এগুলি আমাকে বুঝাইতেছে। আমি শুধু বলতেছি আমি যাব না, আমি শুধু কান্না। আজ আমি আর কাঁদতে চাই না, আজ আমি বলতে চাই। আমি শুধু কাঁদতাম, কিছুই বলতে পারতাম না। তখন হচ্ছে গিয়া ওনারা আমাকে বললো, গরিবের মেয়ে, একবার বিয়ে হয় না, কি খাবা, আবার পাঠালো। আমি আবার পালিয়ে চলে আসতাম। মানে মাসে হয়তো বা মনে করেন যে 30 দিনের মধ্যে আমি 20 দিনই পালিয়ে আসতাম, আবার সেদিনই আমাকে ধরে নিয়ে যাইতো, হয়তো আমার ভাই নিয়ে দিয়ে আসতো। ততদিনে কিন্তু ওই বাড়ি ছেড়ে কিন্তু ওই যে ভাড়া বাসায় চলে আসলাম, নরসিংদীতে? হ্যাঁ, নরসিংদীতে। আচ্ছা, ওই বাড়ি ছেড়ে ভাড়া বাসায়? ভাড়া বাসায়। ওই বাড়িটা ওর নিজের বাড়ি ছিল? হ্যাঁ, ওদের নিজের Okay, বাড়ি ছিল। fine. ভাড়া বাসায় চলে আসলাম, মানে ফুল ফ্যামিলি ভাড়া বাসায় চলে আসলাম। তো আবার পালিয়ে যখন আসলাম, লাস্টবার যখন পালিয়ে আসলাম, তখন আমার ভাই প্রচন্ড মারলো, এত মারলো যে আমি দাঁড়াইতে পারতেছিলাম না, আমি ওয়াশরুমও যেতে পারতেছিলাম না। আপনার হাজবেন্ড কিছু বলতো না? না, উনিও তো, মানে এখানে আমার ভাই মারতো, ওখানে উনি মারতো। মানে এখান থেকে আমি মার খেয়ে ওখানে যেতাম, ওখান থেকে মার খেয়ে এখানে আসতাম। এখন দেখি হচ্ছে গিয়ে ওনার হাতগুলি প্রচন্ড শক্ত, রিক্সা চালায় উনি। এখন দেখি এই প্রায় 3 মাস কিন্তু উনি কোনো কিছু করে নাই। 3 মাস পরে দেখি হচ্ছে উনি ফজরের পরে যায়, 12টার দিকে চলে আসে। কোথায় যাও? চাকরি করতে যাই। এটা আবার কোনো চাকরি হয় নাকি? এটা কোনো চাকরি হয় নাকি? তখন আশেপাশের মানুষ বললো, তুমি কি জানো তোমার জামাই তো আগে একটা বিয়ে করছে, আগে একটা বিয়ে করছে, ওনার 3 বছর না 4 বছরের সংসার ছিল, আর উনি কিন্তু রিক্সা চালায়। এটা বিয়ের পরে আপনি জানলেন? বিয়ের 3 থেকে 4 মাসের মাথায় আর কি জানতে পারলাম। এটা আপনার ফ্যামিলি বলেনি যে ছেলে কি করে বিয়ের আগে? আপনি ও জিজ্ঞেস চাকরি করে, ওরা হাইড করেছে, ওরা বলছে যে চাকরি করে। ছেলের ফ্যামিলি হাইড করেছে চাকরি করে? ওরা আমাদের বাড়ি থেকে তো আর ওদের বাড়িতে কেউ যায়নি যে দেখবে ছেলে কি করে, ওদের বাড়ি ঘর রিক্সা চালানো অপরাধ না, কিন্তু কর্মটা ক্লিয়ার করাটা প্রয়োজন ছিল। জি, এটা আমাদের কনসার্ন জায়গাটা। হ্যাঁ, উনি হচ্ছে গিয়ে রিক্সা চালায়। তখন ওইটা নিয়ে আমার সাথে অনেক রাগারাগি করি যে আপনি বলছেন যে আপনি চাকরি করেন, এখন আপনি রিক্সা চালান, কেন করলেন? আপনি আপনার জানি যে আপনি বিয়ে করেন নাই, এখন বিয়ে করছেন, ওখানে হয়তো বা বাচ্চাও শুনতে পারবো কিছুদিন পরে। এদিকে আমার যে বাচ্চা এসে গেছে সেটা কিন্তু জানি না, আমি কিন্তু জানি না। তো প্রায় 4 মাস পরে আমার শরীরটা একটু ভারী ভারী, আমার নিজের ভিতরে যে আরেকটা মানুষ তৈরি হচ্ছে আমি ওইটা বুঝতে পারছিলাম না। শরীরটা ভারী ভারী লাগে, আমার প্রচণ্ড ক্লান্তি লাগে। আমি যেখানে শুই সেখানেই, যেখানে বসি সেখানেই শুই, আমার কোনো খাবার দাবার ভালো লাগতেছে না, আমার শুধু ঘুমাইতে ইচ্ছে করে, বলছে সারাদিন ঘুমাই। তো উনি এসে দেখে যে আমি শুয়ে আছি, ঘুমাই আছি, ওনার মা বিচার দেয় আমি কোনো কাজ করি না। আসলে আমি কোনো কাজ করতাম না, এটা সত্যি, আমি কোনো কাজ করতাম না। ভাড়া বাসা ছিল তো, রান্নার খাওয়া ছিল, আর ঘরটা গুছানো ছিল। ঘর গুছানোর মতো ঘরে তো কিছু ছিল না, একটা চৌকি ছিল, আর হচ্ছে কাপড় রাখার যে তখন ছিল, এটার দাম 250 টাকা একটা র্যাক ছিল, এটা ছাড়া কিছুই ছিল না। কাজ ছিল না, কাজ করতাম না। তো উনি এসে কি করতো, ওইখানেই লাথি, জুতা দিয়ে বাড়ি, থাপড় এরকম করতো। তাই আমি ওনাকে বললাম আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যান। উনি বললো মরে গেলে মরে যাবি, তোর বাবাকে বল। তো এটা আমি বললাম আমার বাড়িতে। মা কান্না করতেছে, বলতেছে ঘরের মধ্যে চাল নাই, 1 সপ্তাহ হয়ে গেছে, তোরা ডাক্তার দেখাবো কি দিয়ে? তো আমি বললাম মা আমি চলে আসি। ধীরে ধীরে আমার পেটটা বড় হচ্ছে। আপনার বয়স কত যখন আপনার বেবি এসেছে পেটে? 14 বছর। 14 বছর। প্রচণ্ড ক্লান্ত, আর শুধু ক্ষুধা লাগে আমার, আর শুধু ক্ষুধা লাগে। আস্তে আস্তে কিন্তু ওই যে ভালো খাবারটা ঠিকই ছিল, কিন্তু আমাকে খাবার দেওয়াটা কমে যাচ্ছিল। ভালো খাবার কিন্তু রান্না হচ্ছে ঠিকই, যেমন
দেশি মুরগির মাংস রান্না করলে মুরগির গলাটা, মুরগির ডানাটা আমাকে দেওয়া হতো, কিংবা গিলাটা আমাকে দেওয়া হতো, মুরগির কোনো পিস দেওয়া হতো না। মাছের পেটের চাক দেওয়া হতো, কিংবা একদম ছোট্ট একটা লেজ দেওয়া হতো, ভালো পিসটার দেওয়া হতো না, যেটা আগে দিছে। কেন? তো আমি যখন এটা ওনাকে বলতাম, উনি বিশ্বাস করতো না। উনি বলতো, না আমার মা এমন হতেই পারে না, আমার মা খুব ভালো মানুষ, উনি এটা বলতো। আমার বেবির 8 মাস যখন হলো, উনি আমাকে একদিন ওনার কাছাকাছি না আসতে পারার কারণে প্রচণ্ড মেরে ঘর থেকে বের করে দেয়। আচ্ছা। ঘর থেকে বের করে দেওয়ার পরে আমি সারা রাত দরজার সামনে বসে থাকি। রাত 3টার দিকে ওনারই আপন ফুফাতো ভাইয়ের বউ দেখে যে আমি এখানে বসে আছি শীতের কনকনে রাতের মধ্যে। পরে বলতেছে, কি ব্যাপার, তুমি বসে আছো কেন? পরে আমি বললাম, এরকম উনি আমাকে ঘর থেকে বের করে দিছে। পরে বাকি রাতটা ওনার ঘরে রাখলো। যখন আজান দিল, আমি বের হয়ে গেলাম, হাঁটতে নরসিংদী থেকে চলে আসলাম কালীগঞ্জ। হাঁটতে কি দিয়ে আসলাম? রেলপথ দৌড়ে। আমার এটা মাথায় ছিল, রেলপথ কখনো 2টা হয় না, একটাই হয়। ওনাদের বাড়ির ওখান থেকে রেলপথ দৌড়ে হাঁটতে আমি রওনা দিয়েছি হচ্ছে আজানের সময়, ফজরের। আমি দুপুর 1টা বাজে, দুপুরে আজানের সময় আমি আমাদের বাড়িতে পৌঁছাই। পুরোটা রাস্তা আমি হেঁটে আসছি, আমার কাছে তো টাকা ছিল না। প্রথমে নরসিংদী স্টেশন আমি দাঁড়িয়েছিলাম যে আমি গাড়ি করে আসবো, গাড়িতে আসলে টাকা লাগে না, এটা আমি শুনেছি। পরে দেখি কিছু বাজে ছেলেরা আমাকে বাজে ভাবে নিচ্ছিল, যে এত ভোরবেলা আপনি একা কেন, এই সাথে চাইলে আমরা যেতে পারি। আমি গল্পের মাঝখানে এখানে একটা কথা বলে নিই। আমার এই স্টোরিগুলো আপনারা অনেকেই ডাউনলোড করে আপনারা গল্পের গ্রাফিক্স চেঞ্জ করেন, যে ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে চেঞ্জ করে অত্যন্ত অশ্লীল থাম্বনেইল দিয়ে, যেমন গল্পের যতটুকু এসছে এখানে, সেখান থেকে কোনো একটা লাইন পিক করে আপনারা মূল গল্প বাদ দিয়ে লাইন পিক করে অশ্লীল থাম্বনেইল দিয়ে অনেকেই অনেক চ্যানেলে এটা আপলোড করতে পারেন, অনেক সময় করেনও। তাদের জন্য সতর্কবার্তা হচ্ছে, এটা আইনত দণ্ডনীয় অপরাধ বাংলাদেশের আইন অনুযায়ী, কপিরাইট আইন অনুযায়ী। আর আপনি যতভাবেই এটা করেন না কেন, আপনি কপিরাইট পাবেনই পাবে। এবং ইউটিউবে লাইকনেস বলে একটা ব্যাপার এসছেন রিসেন্টলি। সুতরাং বলবো, যারা এই চুরি চাট্টা করতেছেন তারা দয়া করে থেমে যান এবং এই কাজ কোনোভাবেই করবেন না, একদমই স্ট্রিক্টলি নিষেধ। আমার কোনো কন্টেন্ট, আমার চ্যানেল থেকে নিয়ে স্টুডিও অফ ক্রিয়েটিভার্সের কোনো কন্টেন্ট উইদাউট আওয়ার পারমিশন, কোনো ছোট অংশ, বড় অংশ বা যে কোনো অংশ যে কোনোভাবে কেটে আপনি যদি আপনার চ্যানেলে করেন, সেটা তো ডেফিনেটলি কপিরাইট পাবেন। শুধু কপিরাইট পাবেনই তা না, আমরা আপনাকে ট্র্যাক করে বের করার চেষ্টা করছি। ইদানিং আমাদের একটা টিম কাজ করছে, কারা এই কাজগুলো করেন। সো সতর্ক হয়ে যান। জি। তো আমি হাঁটতে চলে আসলাম নরসিংদী থেকে আমাদের কালীগঞ্জ। বাসায় আসছি, কিন্তু প্রচণ্ড ক্ষুধা। এর ভিতরে আমি কিন্তু পানিও খাইনি কোথাও, প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলা। হাঁটতে যখন আমাদের বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি মা ঘুমাচ্ছে, ভাবি কাজ করতেছে। তা আমি মাকে জিজ্ঞেস করলাম, মা খাবার আছে? মা আমাকে হাত দিয়ে ইশারা করে দেখাই দিল, খাবার নাই, আটা আছে, কিছু একটা বানিয়ে খাইতে। তখন আমি কি করলাম, লবণ দিয়ে আটার মধ্যে পানি দিচ্ছিলাম, আটাটা গোলাইবো, একটা রুটি বানিয়ে খাবো। বেবির কয় মাস তখন? 8-9 মাস। ওই অবস্থায় আপনি একা এসেছেন এইভাবে? হ্যাঁ, একদম হেঁটে। আমি হাঁটতে আসছি যে আমার পাও গেলে ফুলে একদম এমন হয়ে গেছে। এত দূর থেকে আপনি হেঁটে আসলেন কিভাবে? লঞ্চ পার হয়ে? না, ওটা তো নরসিংদী শহর শহর থেকে। আচ্ছা, নরসিংদী ওনাদের বাসাটা ছিল নরসিংদী স্টেশন, যে রেল স্টেশন, সেখান থেকে খুব কাছে, 5 মিনিট। তারপরে বাসায় আসলেন, আটা গুলাচ্ছেন? হ্যাঁ, বাসায় এসে আটা গোলাচ্ছি। এখন আমার ভাবি আমার মাকে বলতেছে, আপনার মেয়ে যে আসছে, কি দুর্ঘটনা ঘটায় আসছে, ওই যে দেখেন জামাই এসে পড়ছে। মানে আমি আইসা বসতে পারি নাই, উনি এসে পড়ছে। উনি তো ভাসে আসছে, আমি তো হেঁটে আসছি। উনি আসতে আমার ভাইয়ারা সাথে করে নিয়ে আসছে। আমার ভাইয়া যেখানে কাজ করতো, উনি সেটা চিনতো, জানতো, ওখান থেকে নিয়ে আসছে। সারা রাস্তা মনে হয় আমার ভাইয়াকে বলছে, উনি যত রকম আমাকে খারাপ বানাইতে পারে উনি বানাইছে। তারপরে আসার পরে হচ্ছে আমার ভাইয়া আমাকে কিছু জিজ্ঞেস করলো না, আমাকে মারতেছে। বলতেছে যে এই কেন আসলা, আর আমাকে খাবারটাও খেতে দিল না, ওইভাবে আমাকে পাঠালো। ভুরকাটা একদম মাটি দিয়ে হাইটে আসছি না, ভুরকাটা একদম নোংরা, কত জঙ্গল পড়ছে, কত ঘাস পড়ছে, কত নোংরা মাটি চাটি, ভুরকাটা একদম নোংরা হয়ে গেছে। আবার আমাকে ওইভাবে পাঠালো। আমি আমার ভাইয়াকে বললাম, ভাইয়া আমি কিছু খেয়ে যাব। আমার ভাইয়া বললো, বিয়ে দিয়ে দিছি, বাবার বাড়িতে কোনো খাবার নাই, শ্বশুর বাড়ি থেকে খাও। 4টা বাজলো ওখানে আসতে। এখন আমার শাশুড়ি খাবার দিবে না, আমি একা চলে গেছি। তারপরে হচ্ছে গিয়া আবার ভাত রান্না করলাম। ভাত রান্না করে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি ভাত খেলাম। ভাত খাওয়ার পরে ক্লান্ত না, ঘুমিয়ে গেছি। উনি সেই অবস্থায়, মাগরিবের আগ মুহূর্তে সেই অবস্থায় আমার কাছে আসে। আমি হাইটে গেছি, আমার পাও গেলে ফুলে গেছে, যেন আমার পাও দিয়ে রক্ত বের হচ্ছে। আমার ভাই গ্রামে বলে পিড়ি, কাঠের একটা এটার মধ্যে বসে গ্রামের মহিলারা, এটা দিয়ে আমাকে খুব মারলো, কাঠের একটা টুকরা।
আমার শরীর থেকে যেন ফেটে ফেটে রক্ত বের হচ্ছে, যদিও রক্ত বের হয় নাই, আমার অনুভূতিটা ওরকমই ছিল। আর ওই যে ভদ্রলোক আমার হাজব্যান্ড, কিছু হলেই মানে উনি হাত কাটতো, কিছু হলেই হাত কাটতো। তারপরে রসুনকে ব্লেন্ডার করে বা বেটে হাতের মধ্যে লাগাতো। রসুন মনে হয় একটা প্রাকৃতিক অ্যাসিড, যেটা লাগালে কিছুক্ষণ পরে ওই জায়গাটা পুড়ে যেত। অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, এটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া উনি প্রায় করতো। মানে আমাকে যখন আমি ওনার কাছে আসতে চাইতাম না, উনি বলতো যে এটা করবো, এটা করবো, মানুষকে দেখাবো। মূলত ওই যে বললেন যে ভালো খাবারটা কেন বন্ধ হয়ে গেল আমার, ওই যে ওনার ছেলের সাথে আমি আসলে মিশতে পারতেছিলাম না। ওনার ছেলে যেইভাবে চাইতেছে আমি সেটা করতে পারতেছিলাম না। ওইটা ওরা দেখতেছে না পাশের রুমে থেকে, সেই জন্য আমার ভালো খাবারটা কমিয়ে দিল। না, এটা আপনি গেস করছেন, বলেছে ওরা মুখে এই ধরনের কথা কখনো? না, কখনো বলেনি, আপনি অনুমান করছেন? আমি অনুমান করছি, বা জি। আশেপাশের মানুষ বলতেছে যে তোমাকে খাওয়াইলে কি লাভ না, হবে। অনেক সময় কিন্তু এরকম ব্যাপার আছে, এই ধরনের কমিউনিটিতে অনেক সময় পেটে বাচ্চা আসলে মনে করে যে খাবার অল্প দিতে হবে, এতে করে বাচ্চা ছোট হবে, এতে করে ডেলিভারির জন্য ইজি হবে। একটা সময় ছিল এরকম, আমরা আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা ছোটোবেলায় যখন বাংলাদেশ টেলিভিশন দেখতাম, ওই সময় মানুষদেরকে সচেতন করা হতো যে পেটে বাচ্চা আসলে আরও বেশি বেশি খাবার দিতে হবে, সচেতন করা হতো। কিন্তু অনেক সময় আগেকার যারা ছিলেন তারা কিন্তু উল্টোটা করতেন, খাবার কম যাতে করে বাচ্চা ছোটো হয়, এতে করে নর্মাল ডেলিভারির জন্য সহজ হবে। আমি জানি না আগেরকাল মুরব্বী মানুষরা যদি অনুষ্ঠান দেখে থাকেন তাহলে হয়তো আমার কথাগুলো একটু রিলেট করতে পারবেন। আমরা যে সময়টাতে এই জিনিসগুলো দেখেছি, সচেতনতামূলক বিভিন্ন নাটিকা হতো ছোটো ছোটো, ওই সময়টা জিনিসটা বুঝতামও না আমরা যে কেন এগুলো হয়, বাট নাটিকাগুলো এমনভাবে পরিবেশন করা হতো যেন সব শ্রেণীর মানুষজন এই গানগুলো লাভ করে। হয়তো সে কারণেও করে থাকতে পারে ওনার শাশুড়ি, আমরা জানি না কী কারণে করা হয়েছে। জি, তারপর? তো ভালো খাবার দেওয়াটা বন্ধ হয়ে গেল। তো এই ভদ্রলোক, আমি মাঝে মাঝে খিদায় রাতে উঠে বসে থাকতাম। 3 বেলার বাইরে তো খাবার দিত না ওনার মা, 3 বেলাই খাবার। জিনিসটা বুঝতামও না আমরা যে কেন এগুলো হয়, বাট নাটিকাগুলো এমনভাবে পরিবেশন করা হতো যেন সব শ্রেণীর মানুষজন এই গানগুলো লাভ করে। হয়তো সে কারণেও করে থাকতে পারে ওনার শাশুড়ি, আমরা জানি না কী কারণে করা হয়েছে। জি, তারপর? তো ভালো খাবার দেওয়াটা বন্ধ হয়ে গেল। তো এই ভদ্রলোক, আমি মাঝে মাঝে খিদায় রাতে উঠে বসে থাকতাম। 3 বেলার বাইরে তো খাবার দিত না ওনার মা, 3 বেলাই খাবার দিত। আমি নিজে হাতে রান্না করতাম, কিন্তু খেতে পারতাম না। উনি আমার রুমের মধ্যে খাবারটা দিয়ে যেত। কারণ আমার তো খাবার পরও লাগতে পারে, কিন্তু ওইটা উনি করতো না। গ্রামেই আমার বাবুটা হলো, আমার ছেলেটা হলো। ছেলেটা হওয়ার পরে আমার বাবা মা ওরা দুজনই গেল। নর্মাল ডেলিভারি ছিল, সিজার ছিল না। বাবা মা যাওয়ার পরে আমার বাবা মাকে খুব অপমান করলো, কেন ওরা খালি হাতে গেল। আমার মাকে নিয়ে গেছে একটা দেশি মুরগ, কিছু আতপ চাউল, মানে এগুলি, গাছের কিছু সবজি, এগুলি নিয়ে গিয়েছে। তো আমার ছেলেটা হয় জানুয়ারি মাস 2011 জানুয়ারি 3 তারিখে আমার ছেলেটা হয়। আমার ছেলেটা হওয়ার পরে যখন মা এগুলি নিয়ে গেল, মাকে প্রচন্ড অপমান করলো, কেন গরু নিয়ে গেল না, সোনার চেন নিয়ে গেল না। মাকে প্রচন্ড অপমান করলো। তো মা 7 দিন থেকে চলে আসলো। এখন 7 দিন পরে ওনারা কি করলো, আমাকে আলাদা করে দিল, ওনাদের সাথে আর খাবার দিবে না। ওনার ছেলে ওনাদের সাথে খাবে, আমি আলাদা খাবো, আমি আলাদা খাবো। এখন আমি আলাদা খাবো কিভাবে? উনি আমাকে কিছু চাল, কতগুলি পুঁটি মাছ, তারপরে হচ্ছে গিয়া 2টা পাতিল দিয়ে দিল। তো ওনার ছেলে আবার হলুদ মরিচ এগুলি এনে দিল। আমি এই অবস্থায় রান্না করলাম, রান্না করলে খেলাম। একটা সময় ওনারা বলল যে আমাদের বাবার বাড়ি থেকে নাকি কথা ছিল ওনাদেরকে 30,000 টাকা যৌতুক দিবে। আমি ততদিন পর্যন্ত জানি না। এখন আমাকে যৌতুক 30,000 টাকা দিতে হবে, আর যৌতুক না দিলে আমাকে রাখবে না, আমাকে ছেড়ে দিবে। কিন্তু আমার বেবি হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছিলাম। এখন যদি আমি চলে যাই আমার বেবির কি হবে, এটা বুঝতে পারছিলাম। তারপরে হচ্ছে গিয়া আমি ওনাকে বললাম যে এরকম এরকম আপনার বাবা মা চাইতেছে যে আপনি আমাকে ছেড়ে দেন, আপনি কি চান? পরে উনি বলতেছে যে না, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমি তো তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তো উনি আমাকে নিয়ে ওই রাতের বেলা, রাত তখন 3টে বা 4টা বাজে, পালিয়ে আসলো। উনি ওনার বাবাকে প্রচন্ড ভয় পাইতো, ওনার বাবা যা বলতো উনি তাই করতো। তো ওনার আবার মামাতো বোনের বাড়িতে আইসা আমাকে যে বিয়েতে নাকের ফুল দিয়েছিল, ওই নাকের ফুলটা ওনার মামাতো বোনের কাছে 350 টাকা বিক্রি করলো। ওই টাকা দিয়ে ভাড়া দিয়ে আমার বাবার বাড়িতে আসলো। বাবার বাড়িতে এসে দেখি ওই অভাব অনটন, কিন্তু চাল নেই, কিছু নেই। তো মা মানুষের বাড়ি থেকে ধার দেনা করে 1 সপ্তাহ খাওয়ালো আমাদের দুজনকে। পরে বললো তোমরা চলে যাও। পরে চলে গেলাম নরসিংদী ওনার ফুপুর বাসায়, আমার হাজব্যান্ডের ফুপুর বাসায়। আচ্ছা, ওখানে চলে গেলাম। ওখানে চলে যাওয়ার পরে তখনই প্রথম শুনতে পারি ভালো ভালো খাবার কোত্থেকে আসতো। আমার ফুপাই শাশুড়ি আমাকে বলতেছে, উনি আমাকে প্রচন্ড ভালোবাসতো, প্রচন্ড ভালোবাসতো। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলতেছে, জানো মা, আমি তো তোমার জীবনটা শেষ করে দিছি।
তো আমি জিজ্ঞেস করলাম, "কিভাবে?" বলল, "আমি তো জানতাম না, ওরা এত অমানুষ। বিয়েটা তো আমিই নিয়ে গিয়েছিলাম। তোমাকে আমিই বউ করে আনছি, তোমার সন্তানটা আমিই দিয়েছি। এখন তো ওরা অমানুষ। তোমার শ্বশুর তো আসলে চুরি করে। ওহো! তোমার শ্বশুর তো আসলে চুরি করে, তুমি আমারে মাফ করে দিও। আমি ধীরে, ধীরে অসুস্থ হয়ে যাইতেছি, কবে মারা যাই তা তো বলতে পারি না। তুমি আমাকে মাফ করে দিও।" তখন আমি একটা শক খেয়ে যাই আর জিজ্ঞেস করি যে, "ফুপু কি চুরি করে? চুরি করলে